হ্যালো জনগণ, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ দ্য ব্যাকস্টেজ পডকাস্ট। এই এপিসোডের বিশেষত্ব হচ্ছে এই এপিসোডের গেস্ট যিনি, তার সাথে কথা বলার সময় আমার ব্যাপক গিল্টি ফিল হচ্ছিল এক পর্যায়ে, যে এত প্রতিভাবান লোক, এত ব্যস্ত লোক আমার পডকাস্টে বকবক করে সময় নষ্ট করতেছি কিনা। তো যাই হোক, আজকের যিনি গেস্ট তার যদি আমি ইন্ট্রোডাকশন দেই, অনেক লম্বা ইন্ট্রোডাকশন, বাট আমি যদি কিছু নাম বলি, এই নামগুলি আপনাদের সবার খুব ফ্যামিলিয়ার। ফর এক্সাম্পল, প্রথম আলো, তারপর ডেইলি স্টারের অনলাইন ভার্সন, তারপরে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ, এটা বাদ দিলাম। তারপরে রিসেন্টলি যে ব্র্যাক, বড় অর্গানাইজেশন ব্র্যাকের যে আইটি ডিপার্টমেন্ট, ব্র্যাক আইটি। তারপরে এটার বাইরে যদি বাদ দেই, যে এগুলো তো প্রফেশনাল এরিয়া, সো এই যে যতগুলো নাম বললাম, এই সবগুলা ডেভেলপমেন্টের সাথে আজকের গেস্ট যুক্ত ছিলেন। এর পাশাপাশি বাংলা ব্যান্ড আইকনস, আমরা যখন ছোট ছিলাম ওই সময় বেশ হিট একটা ব্যান্ড ছিল, আইকনস এর ফাউন্ডার মেম্বার উনি। এছাড়া উনি শখের বসে ফটোগ্রাফি করেন। এর মধ্যে স্পেশালিটি হচ্ছে যে উনি আসলে প্লেনের ছবি তোলেন। তো আজকের গেস্টের নাম ফয়সাল আকরাম ইথার। উনি বেশ লিজেন্ডারি মানুষ, এবং আমি ওনার সাথে ইন্ট্রোডাকশন করাই দেওয়ার জন্য, ওনার সাজেশনটা দেওয়ার জন্য আমি থ্যাঙ্কস দিতে চাই রাকিব শাফকাত রেজা ভাইকে। উনি অ্যাকচুয়ালি অ্যাপ্রোচ করার মতো একটা স্টেজ তৈরি করে দিচ্ছেন আর কি, যে ইথার ভাইয়ের সাথে কথা বলার। তো এই এপিসোডে আমরা অ্যাকচুয়ালি আলাপ করছি যে ফয়সাল আকরাম ইথার ভাই কিভাবে প্রথম আলো, ডেইলি স্টার, এই বড় বড় পত্রিকাগুলির যে অনলাইন ভার্সন আজকে আমরা দেখি, এগুলো অ্যাকচুয়ালি উনার হাত ধরে আসছে। সো এগুলোর ডেভেলপমেন্ট উনি কিভাবে করছেন, কারণ উনি হচ্ছে বাই প্রফেশন সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্লাস প্রোডাক্ট ডেভেলপার আর কি। সো প্রোডাক্ট ম্যানেজমেন্ট এখন উনি বড় লেভেলে কাজ করেন, যে পুরো প্রোডাক্ট একটা ড্রাইভ করা। এগুলা পাশাপাশি উনি গ্রামীণ ফোনে অনেক দিন কাজ করছেন, জিপিতে প্রায় এক যুগের কাছাকাছি কাজ করছেন। সো জিপি যখন এই যে 2G 3G যে ট্রান্সফরমেশনগুলি হয়েছে, সো এগুলো সবগুলি উনি খুব কাছ থেকে দেখছেন, নিজে কন্ট্রিবিউট করছেন, তারপর ক্যারিয়ার সুইচ করছেন, বর্তমানে এআই নিয়ে কাজ করতেছেন। এর মাঝখানে যে বঙ্গ প্ল্যাটফর্মটার কথা বললাম, বঙ্গ ডেভেলপমেন্ট ওনার হাত ধরে হয়েছে। অ্যাকচুয়ালি ফানি স্টোরি, বঙ্গ যখন রিলিজ হয় ওই সময় কোনো একটা কিছু ভিপিএন দিয়ে দেখা লাগতো আর কি। তো আমি ওই সময় আমেরিকা চলে আসছি 2015 বা 16। সো উনি অ্যাকচুয়ালি ফেসবুকে স্ট্যাটাস দিছিলেন যে কে কিভাবে দেখতেছেন, কোনো সমস্যা হচ্ছে কিনা, প্ল্যাটফর্মটা ওই সময় মাত্র রিলিজ হয়েছে। তো আমি ওনাকে একটা মেসেজ দিছিলাম যে ভাই আমি দেখতে পারতেছি না আমেরিকা থেকে। তো উনি বলছেন যে ভাই ভিপিএন দিয়ে ট্রাই করেন। তো আমাদের ইন্টারাকশন অনেক আগে হয়েছিল, ব্রিফ ইন্ট্রোডাকশন। তো এর কি মানে দুনিয়া গোল। আজকে আমার খুবই সৌভাগ্য যে ওনার সাথে কথা বলার চান্স হয়েছে একটা। এছাড়া ব্র্যাকের আইটি ডিপার্টমেন্ট রিসেন্টলি 22টা অ্যাপ, আমরা যে ব্র্যাকের ব্যাংকিং অ্যাপ ইউজ করি, এছাড়াও ব্র্যাকের তো আরো অনেকগুলো অ্যাপ আছে। তো এই সবগুলো অ্যাপ মডার্নাইজেশন চলতেছে এখন। তো এইগুলা লিড উনি, যে কোনটা প্রায়োরিটি কিভাবে হবে, কোনটা ফান্ডিং কিভাবে হবে, কোন কোন জিনিস হচ্ছে যে মডার্নাইজেশন হবে, এই সবগুলি উনি হচ্ছে যে ওভারলুক করতেছেন। তো প্রফেশনালি উনি বেশ সাকসেসফুল, এবং বাংলাদেশের যে আমরা যদি ডিজিটাল বাংলাদেশের কথা বলি, ডিজিটাল বাংলাদেশ মানে তো ডিজিটাল প্রোডাক্ট। তো ডিজিটাল প্রোডাক্ট অনেকগুলি অ্যাকচুয়ালি ইম্প্যাক্টফুল প্রোডাক্ট উনার হাত ধরে আসছে। এর বাইরে অ্যাজ এ হবি উনি মিউজিক লাভার, উনি গান লেখেন, সুর করেন, তাছাড়া ছবি তোলেন। তো উনি প্লেনে ছবি তোলেন, যেটাকে বললাম আমি। তো এছাড়া বাংলা ব্যান্ড আইকনসের ওয়ান অফ দ্য ফাউন্ডার মেম্বার্স উনি, গান লিখছেন আইকনসের। আইকনসের যে সবচেয়ে হিট গান অপরাহ্ন, অপরাহ্ন গানের যে ইন্টারেস্টিং মিউজিক ভিডিওটা, ওইটাও ওনার কন্ট্রিবিউশন আছে। তো এই তো উনি মানে আমরা এই পডকাস্টে উনার এসব শখ নিয়ে আলাপ সালাপ করছি, যে প্লেনের ছবি তোলা। যেমন প্লেনের ছবি তোলার ব্যাপারটা উনি হচ্ছে মানে জাস্ট সোলো শখের বসে করেন এমন তা না আর কি। বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানে ওনার সাথে, ইক্যাব ওনার সাথে কাজ করে, যে কোনো প্লেনের যদি আগমন হয় বা বহির্গমন হয় প্রথমবারের মতো বা শেষবারের মতো, তো ওনাদের ডাক পড়ে যে প্লেনের ছবি তুলে দেওয়ার জন্য। তো সো হি ইজ ভেরি ইন্টারেস্টিং, এবং আমি ওনার সাথে কথা বলার সময় অনেক কিছু শিখছি অ্যাকচুয়ালি। ওনার যে টোটাল ক্যারিয়ারের জার্নি প্রায় 20-25 বছরের উপরে। এছাড়া উনি কিভাবে বিভিন্ন ক্রিয়েটিভ সাইড এক্সপ্লোর করেন, প্লেনের ফটোগ্রাফি বলি, গান লেখা শুরু করা বলি, সবকিছু নিয়ে খুব ব্যালেন্সড একটা আলাপ হয়েছে। এবং আমি খুব চমৎকার একটা টেক অ্যাওয়ে পাইছি, যে কানেক্টিং উইথ পিপল, এই কনসেপ্টটার উপর যে উনি যে পরিমাণ এমফাসিস দিছেন পুরো কনভারসেশনটাতে, এটা অ্যাকচুয়ালি চমৎকার একটা ব্যাপার ছিল আর কি আমার জন্য। তো আই হোপ যে আপনারা এই এপিসোডটা এনজয় করবেন। প্লিজ লাইক মাই চ্যানেল, actually like the video and subscribe to my channel,
আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন, কারণ অনেক কিছু শেখার আছে। আর এই তো, প্লিজ এনজয় দ্য এপিসোড। থ্যাংক ইউ। Alright. Thank you for joining the podcast, ভাইয়া. Thanks for accepting the invitation. Very excited to have you. কেমন আছেন? মোস্ট ওয়েলকাম। গ্রেট টু বি হিয়ার। আছি আলহামদুলিল্লাহ, ঠিকঠাক। আপনি কেমন আছেন? চলতেছে আপনাদের দোয়া। আহ তো যদি শুরু করি, আমি প্রথমে আসলে থ্যাঙ্কস দিতে চাই রাকিব শাফকাত রেজা ভাইকে। উনি আসলে আপনাকে কথা বলছিল প্রথমে পডকাস্টে, সো বিগ থ্যাঙ্কস টু হিম। আর যদি শুরু করি, তাহলে আপনি যদি একটা মোটামুটি ব্রিফ সামারি বলেন যে আপনার ক্যারিয়ার ট্রানজিশন, পড়াশোনা কোথায় করছেন, বড় হয়েছেন কোথায়, এখন কোথায় আছেন, টোটাল চাকরি করছেন কোথায় কোথায়। শিওর। শাউট আউট টু রাকিব ভাই ফর রেকমেন্ডিং মি আর কি। উনি কেন জানি আমাকে খুব স্নেহ করেন। আহ, এমনি আমাদের সামনাসামনি কখনো দেখা হয় নাই, বাট ইন্টারনেট থেকে উই হ্যাভ এ লট অফ মানে কমন ইন্টারেস্ট। আচ্ছা, আমার আমার নাম ফয়সাল আকরাম ইথার। আমি আহ, বড় হয়েছি ঢাকায়, চাকরিও ঢাকায়, সবকিছু পুরোপুরি ঢাকাতেই। স্কুল ছিল আইডিয়াল স্কুল, কলেজ হচ্ছে মডার্ন কলেজ। এরপরে ভর্তি হই আসানুল্লাহ ইউনিভার্সিটিতে। আসানুল্লাহ ইউনিভার্সিটির পরে চাকরিতে ঢুকে যাই পাশ করার পর পরই। অ্যাকচুয়ালি থার্ড ইয়ার থেকে চাকরি করতাম। পাশ করার পরে ওখানেই ফুল মানে পার্ট টাইম যেখানে করতাম সেখানেই ফুল টাইম 1 বছর কাজ করি। তারপরে এটা ছিল একটা ছোট আইটি কোম্পানি, এমএনএচএস ই সলিউশনস আর কি। বাট আমাদের আসলে অনেক কিছু করার প্ল্যান ছিল, বিশাল বিশাল। তো আমরা ওখানে উই মেড প্রথম আলো ডেইলি স্টারের ফার্স্ট প্রোডাক্ট ওখানে আর কি, যে একটা পেপার হবে যেখানে আমরা ইয়ে করতে পারবো। মানে তখন আসলে পেপার গুলা সবই ওয়েবসাইটের মতো ছিল, জাস্ট লিঙ্ক 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 আর কি। তো একদম রিয়েল ফিলটা দেওয়ার জন্য আমরা ওইটা একটু বিল্ড প্রোডাক্ট, এবং ওইটা ডেইলি স্টার এবং প্রথম আলো খুব পছন্দ করে। তো ওরা আসলে পরে 1 বছর পরে ওই কোম্পানিটাও যেহেতু খুব ছোট ছিল, নট সাস্টেইনেবল ফর দেম, তো ওরা মানে পুরো সিস্টেম ধরে আসলে প্রথম আলো লিস্টটা কিনে নেয়, যেটা ওরা এখনো কন্টিনিউ করতেছে। তো আমার খুব প্রাউড লাগে যখন কেউ দেখি যে প্রথম আলো পেপার পড়তেছে আর কি। কারণ আমরা লিটারালি একদম কাগজ কেটে কেটে বোর্ডে লাগায় দেখাইতে হয়েছিল যে হাউ পেপার ক্যান ওয়ার্ক। মানে সেই তখন তো আসলে প্রোটোটাইপিং কি বা কি এসব জানতাম না, তখন মনে হচ্ছিল যে একটা মডেল বানিয়ে দেখাইতে হবে, তাহলে হয়তো বস বিশ্বাস করবে যে আসলে কি বানাইতে চাইছে। তো ওই তখন থেকেই মোটামুটি এই ধরনের প্রোডাক্ট রিলেটেড চিন্তা ভাবনা, যে নতুন একটা কিছু করতে হবে, একটা টেক সলিউশন আনা যায় কিনা, এসব নিয়ে শুরু হয়। এরপরে দ্যাট ওয়াজ আমি 2006 এর এপ্রিলে পাশ করে বেরোই আসানুল্লাহ থেকে। 6 থেকে 7 এর ফেব্রুয়ারি পর্যন্ত আমি এমএনএচএস সলিউশনস এ ছিলাম। বিগ থ্যাঙ্কস টু মাসুর ফান্নান ভাই আমাকে ওখানে চান্স দেওয়ার জন্য। দেন আমি 2007 থেকে গ্রামীণ ফোনে আমার জার্নি শুরু করি অ্যাজ এ ট্রান্সমিশন নেটওয়ার্ক প্ল্যানার। আমার কাজ ছিল হচ্ছে মাইক্রোওয়েভ, ফাইবার অপটিক্স এগুলো দিয়ে নেটওয়ার্ক প্ল্যান করা। তখন আমি যখন ঢুকি 2007-এ, তখন 2G চলতো বাংলাদেশে, এজ আসছে মাত্র, এবং 3G জাস্ট আসি আসি করতেছে। নেক্সট 2 ইয়ার্স এর মধ্যে 3G আসে, এবং 3Gর সময় গ্রামীণ ফোন আসলে একটা ম্যাসিভ রোল আউট করে। So, তখন কাজের অনেক প্রেশার, নতুন কাজ ইত্যাদি মিলায়, প্লাস হচ্ছে আমি যেহেতু কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, আর আমি ছাড়া আমার আশেপাশে সবাই ছিল ট্রিপল ই ইঞ্জিনিয়ার্স আর কি, বা ইটিই, টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার। সো আমার খুব স্ট্রাগল করতে হচ্ছে টু লার্ন এ ভেরি নিউ থিং, এবং একদম জিরো থেকে নেটওয়ার্ক প্ল্যানিং শেখায়। আমাদের কিছু কমিউনিকেশন আইডিয়া তো ছিলই কিছু কোর্সেস এর কারণে, বাট পুরা এই মাইক্রোওয়েভ নিয়ে কাজ করা, স্পেকট্রাম বোঝা, রেডিও প্ল্যানিং জিনিসপত্রগুলো বোঝা, এগুলো আসলে ওয়াজ ভেরি নিউ টু মি। বাট মজা ছিল, কারণ তখন আসলে পুরো ফোকাস ছিল তো এটার উপর। সো মজা পাচ্ছিলাম যে হেল্পিং 3G, বাংলাদেশে 3G আসাতে হেল্প করতেছে, এই ধরনের একটা ইয়ে ছিল। তারপরে আমি খুব প্রাউডলি বলতে পারি যে আমি দ্য ফুল ট্রানজিশনটা দেখছি। আমি মানে 2G থেকে 3G, 3G থেকে 4G এবং 5G ট্রায়াল, এইগুলো আমি বুঝেছি। কারণ আমি একটা লম্বা সময় গ্রামীণ ফোনে 2007 থেকে 2021। তো তার মধ্যে মানে প্রায় অলমোস্ট 14 বছর। সো 2007 থেকে 2017 সাল পর্যন্ত আমি ছিলাম নেটওয়ার্ক প্ল্যানিং এ। 2017
2017-তে গ্রামীণ ফোনে আসলে একটা ডিজিটাল ওয়েভ আসে আর কি, যে তখন গ্রামীণ ফোনও মানে চিন্তা করা শুরু করে যে ডিজিটাল এরিনাতে আসলে তার ফুটপ্রিন্ট রাখা লাগবে। সো তখন ডিজিটাল প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করে। যেহেতু আমি কাজ করতাম ট্রান্সমিশন প্ল্যানিং এ, কিন্তু পাশাপাশি আমি টিমের জন্য কিছু অটোমেশনের কাজও করতাম, কারণ আমি যখন জয়েন করি তখন খুবই ডেস্কটপ বেসড সফটওয়্যার ছিল, এক্সেল এ ডেটা সেভ হইতো এরকম। সো আই থট যে আমরা যদি একটা ওয়েব বেসড কিছু করতে পারি তাহলে সবাই একসাথে ওটাতে কাজ করতে পারবো। কারণ আই এম টকিং অ্যাবাউট এ টাইম যখন আসলে টিমস, জুম, গুগল মিট কিছু ছিল না, ওয়ার্ক ফ্রম হোম তো চিন্তাই করা যেত না। সো সবাই যেটা করতে একটা এক্সেলে কাজ করে আরেকজনকে দিত, সে আবার কাজ করে আরেকজনকে দিত, তারপর দেখা গেল সে ছুটিতে, তো ডেটা তার কাছে ছাড়া আর কারো কাছে নাই, ওই এক্সেল ফাইলটা কই, ওই মেইল খুঁজে। সো যেহেতু আমি এর আগে প্রথম আলো এই ধরনের ওয়েব সলিউশনস এর কাজ করে এসেছি, আই থট যে একটা ডেটাবেস বেসড যদি কিছু করতে পারি ওয়েবে, খুবই সিম্পল। এখন মানুষজন শুনলে হয়তো হাসবে, যেন পিএইচপি, মাইএসকিউএল, গুগল ম্যাপ এপিআই এগুলো দিয়ে আই উই আমি আর আমার সাথে আর একটা কলিগ ছিল ফারা, আমরা মিলে কিছু ওয়েব বেসড সলিউশন বানানোর ট্রাই করি ওই জায়গায়। এবং ওইটা বেশ, আমি বলবো যে সবাই খুব অ্যাপ্রিসিয়েট করে যে হ্যাঁ এই ধরনের নতুন একটা কিছু এই ট্রান্সমিশন প্ল্যানিং চিন্তা করে যে আমরা করতে পারি, চিন্তা করতেছি আর কি। So, আমরা তখন বেশ কিছু প্ল্যানিং টুল বানাই প্রোগ্রামের, যেগুলো প্ল্যানাররা ইউজ করতো ওই সময় ডেটাবেস স্টোর করার জন্য। তখন আর আলাদা আলাদা এক্সেল বেসড থাকলো না, সবাই একসাথে একটা ডেটাবেসে কাজ করার ফিলিংটা ফর দ্য ফার্স্ট টাইম ওই ডিপার্টমেন্টটা পাইলো। সো 2017-তে যখন ডিজিটাল ওয়েবটা আসে তখন আই সুইচ টু, যে আমি ইন্টারেস্ট শো করি যে না আমি এই ধরনের কাজের সাথে যোগ হতে চাই। সো আই সুইচ টু ডিজিটাল ডিভিশন 2017 থেকে 2021। তখন অনেকগুলো মজার মজার প্রোডাক্ট নিয়ে কাজ করার সুযোগ হচ্ছে, তখন বায়োস্কোপ, টিভি মিউজিক, অ্যান্ড উই অলসো ট্রাইড এ মেসেঞ্জার অ্যাপ। বাট যদিও গ্রামীণ ফোন এটাকে মার্কেট করেনি, কারণ ইট ওয়াজ নট বিজনেস ভায়াবল। তখন আসলে অনেক অলরেডি অনেক পপুলার মেসেঞ্জার প্রোডাক্ট আছে মার্কেটে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার। তো বিজনেস ভায়াবল ছিল না। বাট ওই যে উই গট টু এক্সপেরিমেন্ট যে এরকম একটা জিনিস আসলে আমরা বানাইতে পারি কিনা, যাতে করে সেই আমরা যে এমআইআরসি তে যে গ্রুপ চ্যাট করতাম সবাই একসাথে নিয়ে কথা বলতাম, কারণ তখন ফেসবুকেও গ্রুপ চ্যাট ছিল না, হোয়াটসঅ্যাপেও গ্রুপ চ্যাট ছিল না। তো আমরা প্রথম গ্রুপ চ্যাট সহ একটা মেসেজিং অ্যাপ নিয়ে এক্সপেরিমেন্ট করছিলাম আর কি তখন। And আমরা একদম ফাইনাল প্রোডাক্ট পর্যন্ত গিয়েছিলাম, বাট উই ডিডেন্ট লঞ্চ ইট। তো ওই সময় একটা মজার টাইম ছিল 2017 থেকে 2021। মাইজিপি ওয়াজ ডেভেলপিং। এখন তো মাইজিপি সবার একটা খুব পপুলার অ্যাপ। তো মাইজিপি কে একদম বলতে পারেন যে বাচ্চা বয়স থেকে এটা মোটামুটি অ্যাডাল্টহুড পর্যন্ত উই হ্যাভ সিন যে কিভাবে কিভাবে মাইজিপিটা ফ্লো করতেছিল। জাস্ট পাশাপাশি বসতাম সব টিম গুলো, তো সবাই সবার কাজ সম্পর্কে জানতাম এরকম। ওটা একটা এক্সাইটিং জার্নি ছিল। 2021-এ আমি গ্রামীণফোন থেকে বের হই, এন্ড দেন আই জয়েন্ট বঙ্গ। যেহেতু আমি ওটিটি তে কাজ করে আসছি, সো বঙ্গ ওয়াজ অ্যানাদার ওটিটি। ইনফ্যাক্ট বঙ্গ ওয়াজ আওয়ার বলবো যে ডেভেলপমেন্ট পার্টনার, তখন টেকনোলজি পার্টনার ছিল বঙ্গ ফর বায়োস্কোপ। সো আমি এতদিন ছিলাম হচ্ছে ক্লায়েন্ট সাইডে, দেন আই সুইচ টু দ্য সলিউশন প্রোভাইডার সাইডে। সো ওই সাইড থেকে ওইখানে এসে আমি প্রথমবারের মতো দেখলাম যে এতদিন পর্যন্ত যে আই ওয়াজ দ্য ক্লায়েন্ট, আমি প্ল্যান করে দিতাম বা আমি বলতাম আমার এটা এটা লাগবে, দে ওয়ার মেকিং ইট। আই ওয়াজ মোর অন দ্য স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানিং। কিন্তু ওখানে গিয়ে আসলে হ্যান্ডস অন আই স যে হাউ এ আইটি টিম, অ্যাকচুয়ালি একটা আইটি কোম্পানি আসলে ইয়ে করে, হাউ স্ক্রাম রান। ওখানে অসিম ভাই নামে আমার একজন বস ছিলেন, অ্যামেজিং প্রজেক্ট ম্যানেজার। ওনার লিঙ্কডইন প্রোফাইল যদি দেখবেন যে ওনার নামের চেয়ে ওনার টাইটেলস অনেক বেশি, কি জানি সিএসএম, ক্যালো, ক্যালি ইত্যাদি ইত্যাদি, বিশাল টাইটেল ওয়ালা মানুষজন। তো উনি ওয়াজ কাইন্ড অফ মাই অ্যাজাইল গুরু, ইন্ট্রোডিউসিং মি টু অল দিস স্টাফ, স্ক্রাম, অ্যাজাইল, স্ক্রাম অ্যালায়েন্স, এই ধরনের সার্টিফিকেশন ইত্যাদি। সো ওই এক বছরটা ওয়াজ এ ভেরি এক্সাইটিং জার্নি অফ লার্নিং, কারণ একদম হ্যান্ডস অন শিখতেছি, সেগুলো টিমে অ্যাপ্লাই করতেছি। সো ওখানে এক বছর কাজ করার পরে আরেকটা টেলিকম কোম্পানিতে সুইচ করি, ম্যাঙ্গো টেলি সার্ভিসেস। দে ওয়ার থিঙ্কিং যে ওরাও একটা ওটিটি লঞ্চ করবে ফর দেয়ার ইন্টারনাল কাস্টমার্স, কারণ ওরা আসলে একটা আইআইজি ছিল, ওরা ইন্টারনেট ব্যান্ডউইথ সেল করতো ফর টু দি আদার আইএসপিস। তো ওরা যদি ইন্টারনেট ব্যান্ডউইথের সাথে এ ধরনের ওটিটি সার্ভিস দিতে পারে, ওদের ব্যান্ডউইথের বিক্রি বাড়বে, যেহেতু তারা সেল ব্যান্ডউইথ কিনে ফেলবে। মানে আইএসপি গুলো তাদের কাছ থেকে ব্যান্ডউইথ কিনে, আর তারা হচ্ছে আইএসপি গুলার ব্যান্ডউইথ
ইন্ডিয়া, দেন সাবমেরিন কেবল, এইভাবে ওখান থেকে ব্যান্ডউইথ তারা হোলসেল কিনে এনে খুচরা বিক্রি করে, এটা বলতে পারেন আর কি। সব আইএসপিদের ব্যান্ডউইথ অ্যাগ্রিগেট করে দে পাস ইট টু দা সাবমেরিন কেবল বা যে ল্যান্ড রেট দিয়ে যে আইটিসি কেবল আসছে সেগুলো। সো দ্যাট ইজ কল্ড এন আইআইজি। তো ওইখানে একটা বড় টিম ছিল আমার সাথে, প্রায় 25 ইঞ্জিনিয়ার্স আর কি। সো এক সাইডে হচ্ছে তাদেরকে ম্যানেজ করতে হতো ফর দ্য টেলকো সাইড, এবং আরেক সাইডে ওটিটির পুরা বিজনেস প্ল্যান দাঁড় করানো, ভেন্ডর সিলেকশন করা, দেন একটা বিজনেস কেস তৈরি করা, ইত্যাদি ইত্যাদি করতে হতো। সো ওইটাতে ছিলাম তাহলে প্রায় 1 বছরের একটু বেশি। দেন আই সুইচ টু ইন্টেলিজেন্ট মেশিনস, একটা এআই বেসড কোম্পানি, পলি সিইও ছিল। সো ওরা বাংলাদেশে 2018 থেকে এআই এর কাজ করে, এবং আই থিঙ্ক দে পায়োনিয়ার্স অফ এআই বেসড এন্টারপ্রাইজ সলিউশনস এর ক্ষেত্রে আর কি। তো আমার একটা খুব তখন তো মাত্র ইন্টারেস্ট গ্রো করতেছে এআই নিয়ে, চ্যাট জিপিটি মাত্র আসছে তখন, মানে 1 বছরও তখনও হয় না, এবং ওরা চ্যাট জিপিটির আগে থেকে এআই নিয়ে কাজ করে। তো আমার একটা বেশ আগ্রহের এলাকা ছিল যে এআই নিয়ে যদি কিছু করতে পারি। যখন সুযোগ আসলো জয়েন করার, তাই মানে ল্যাঙ্গুয়েজ চাকরি ছেড়ে দিয়ে ইমিডিয়েটলি জয়েন ইন্টেলিজেন্ট, যে আমার এআই নিয়ে কাজ করতে হবে। ওখানে আমি বিকাশের প্রজেক্টে ছিলাম। বিকাশে ইন্টেলিজেন্ট মেশিনস এর বেশ কিছু সলিউশনস চলে আর কি। সো ওরা দে হ্যাভ এ সেপারেট এরিয়া, ইন্টেলিজেন্ট মেশিনস এর লোকজন বিকাশের মধ্যে বসে এবং বিকাশকে সার্ভ করে আর কি। সো আমি ওই টিমটার দায়িত্বে ছিলাম ওখানে 1 বছর। আমি বিকাশের যেসব যেসব পোর্টফোলিও আছে ইন্টেলিজেন্ট মেশিনস এর, ওইটার প্রোডাক্ট গ্রুপ লিড হিসেবে কাজ করেছি। আর গত 24শে সেপ্টেম্বরে আহ, ওখান থেকে আই সুইচ টু ব্র্যাক আইটি, যেখানে এখন আছি সিনিয়র প্রজেক্ট ম্যানেজার হিসেবে। এখানে আমরা মূলত ব্র্যাকের জন্য কাজ করি। ব্র্যাকের ইয়ে করি, মানে আমাদের 90% অফ আওয়ার প্রোডাক্টস আর ফর ব্র্যাক। দো আমাদের এখন আমি জয়েন করার পর থেকে ব্র্যাকের আইটির একটা স্ট্র্যাটেজি হচ্ছে যে আমরা আসলে আরো কিছু এক্সটার্নাল ক্লায়েন্টের জন্য কাজ করবো। সো ওইভাবেও কিছু কাজ শুরু হয়েছে, ঢাকা ওয়াসার সাথে কাজ চলছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে কাজ চলছে, দেন হচ্ছে ডাইমলার, মার্সিডিস ট্রাক যারা বানায় ডাইমলার, ওনাদের সাথে কাজ চলছে, ম্যাকিসনের সাথে কাজ চলছে, এরকম কিছু এক্সটার্নাল ক্লায়েন্টও এখন আমাদের আছে আর কি। সো আই লুক আফটার মেইনলি ব্যাকের প্রজেক্টস আর দ্য হোল বিসিবি প্রজেক্টস। এটার একদম প্রি সেল থেকে শুরু করে, প্রেজেন্টেশন থেকে শুরু করে, মানে স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট, এভরিথিং ইজ অন মাই ডোমেইন। সো মেবি একটু বড় ইন্ট্রোডাকশন হয়ে গেছে, সরি। সো না দ্যাটস না মাই প্রফেশনাল লাইফ সো ফার। না, থ্যাংক ইউ ভেরি মাচ ফর শেয়ারিং দ্য লং জার্নি। আমার মনে হয় যে যা যা বললেন এগুলোর উপর যদি আমি, মানে এতগুলো প্রশ্ন আমার মাথায় জমা হয়েছে যে আই থিঙ্ক পডকাস্টের লেন্থ 6-7 ঘন্টা ছাড়া যাবে আর কি। বাট লেটস ট্রাই কিপ ইট শর্ট, আমরা বেশি সময় নিব না। সরি ফর দ্য ইন্টারাপশন। আপনারা যদি একটু সাবস্ক্রাইব করেন চ্যানেলটা, ইট হেল্পস উইথ মাই গ্রোথ। থ্যাংক ইউ। আমি যদি একদম শুরুতে যাই, আপনি যে একদম কিক অফ করার প্রজেক্টটা বললেন যে প্রথম আলো ডেইলি স্টারের যে সিস্টেমটা, রাইট। ওই সময় তো আপনি মোটামুটি অ্যারাউন্ড 2004-05, তাই তো টাইমটা? দ্যাট ওয়াজ 2006-07। 2006-07, তার মানে আমি হচ্ছে ওই সময় জাস্ট মেট্রিক পরীক্ষা দিয়ে বের হয়েছি। তো আমি আচ্ছা। যদি ঠিক মতো মনে আই হয়। ওয়াজ, মানে আমি থার্ড ইয়ার ছিলাম 2006-তে, কিন্তু আচ্ছা। সরি সরি 2005-06। দুই আহ, হাজার পাঁচ ছয় উই ডেভেলপ ফুল ফ্লেজড আসলে। এই প্রথম, মানে আমরা প্রথম প্রোডাক্টটা বানাই, দ্যাট ইজ আওয়ার ই পেপার। হুম হুম। দ্যাট ওইটা আমরা 1 বছর ধরে বানাই, 2005-06 মিলে। তখন আমি থার্ড ইয়ার ফোর্থ ইয়ার মিলে ওইটা শেষ হয়। 2006-এর এপ্রিলে আমি বের হই। সো 2006 থেকে আসলে প্রথম আলো ইউজ শুরু করে, 2007 পর্যন্ত ইউজ করে আর কি। মানে স্যাস মডেলের মতো হুম অনেকটা, হুম। যে আমরাই ম্যানেজ করতাম, ম্যানেজ সার্ভিসের মতো দ্য হোল থিং। দেন 1 বছর পরে প্রথম আলো ডিসাইডেড যে না, আমরা আমরা আসলে নিজেরাই উইল ম্যানেজ ইট। তো তখন ওরা পুরো সিস্টেমটা কিনে নেয়। আচ্ছা। সো 2005-এর কথা যদি আমি বলি, আমি বড় হয়েছি কুমিল্লা। So আমি কুমিল্লার পার্সপেক্টিভে যদি ধরি, ওই সময় ইন্টারনেট মানে সাইবার ক্যাফে ছাড়া ইন্টারনেট তেমন একটা নাই। সো আর আপনি ওই সময় ইউনিভার্সিটি পড়তেছেন। সো হাউ ওয়াজ দ্য প্রসেস যে ইন্টারনেট যেহেতু নাই, লার্নিং রিসোর্স তো এখনের মতো এত অ্যাভেলেবেল না, কিন্তু আমি যতটুকু ইমাজিন করতে পারি ওই সময় থার্ড ইয়ার ফোর্থ ইয়ার স্টুডেন্ট হিসেবে ইট ওয়াজ এ ভেরি বিগ প্রজেক্ট।
এট দ্য সেম টাইম ওয়েবের ফ্রন্ট এন্ডের যে টেকনোলজিগুলো এখন আমরা জানি, জাভাস্ক্রিপ্ট বেসড টেকনোলজি অনেক আগে গেছে, কিন্তু ওই সময় তো ওরকম ছিল না। জাস্ট আই থিঙ্ক হুম পিএইচপি হুম। দিয়ে ব্যাক এন্ডটা বানানোর পর ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ারিং এর হ্যাঁ, জন্য অত টেকনিক ছিল না। রাইট। তো আপনারা মানে পিএইচপি কিভাবে জাভাস্ক্রিপ্টই ছিল আর কি। এক্স্যাক্টলি? স্ট্যাক ওয়াজ বেসিক্যালি খুবই মানে তখন কিন্তু ক্লাউডও অত ইয়ে ছিল না, হুম। উই হ্যাড ভেরি ফিউ ক্লাউড প্রোভাইডার, তো আমাদের যে বিল্ট ইন অনেক কিছু ফাংশনালিটি আমরা ইউজ করতে পারবো বা ওইরকমও ছিল না আর কি। আমাদের সময় মানে ডিজিটাল ওশেন ছিল, দেন অ্যামাজনের হোস্টিং ছিল, আহ, এই গুগল ক্লাউড তখনও আসেনি। সো আমাদের আহ, সেই বিল্ট ইন ইয়ের খুব ইয়ে ছিল, এবং কোডিং আসলে ফ্রেমওয়ার্ক গুলো অতটা ডেভেলপ তখনও হয় নাই। মানে ওয়ার্ডপ্রেস ছিল বা এই যে লারাভেল, তখন স্কিলড লোকজন পাওয়া একটু টাফ ছিল। তো বেসিক্যালি পিএইচপি, ডট নেট, দেন জাভাস্ক্রিপ্ট এগুলো ইউজ করেই মেইনলি পুরো কাজটা হচ্ছিল আর কি। সো আমাদের ইয়ে ছিল যে আমাদের এখানে বাশার ভাই নামে একটা খুব ট্যালেন্টেড প্রোগ্রামার ছিল। এখন হি ওয়ার্কস ফর দি গভর্নমেন্ট, পল্লী বিদ্যুতের আহ, কোন একটা প্রজেক্টে উনি কাজ করেন। সো এই ধরনের সফটওয়্যার হার্ডওয়্যার ইন্টিগ্রেশন মানে উনি একটা জিনিয়াস লোক ছিল আর কি। আমরা মানে মাসুর হান্নান ভাই মাঝে মাঝে ওনাকে নিয়েও ডাকতেন ম্যাট্রিক্সের নিও ইয়ের কথা চিন্তা করে যে আমাদের নিয়েও বাসার ভাই। তো উনি জিনিসটাকে মানে আমার একটা ইয়ে ছিল যে আমি তো নিয়মিত পেপার পড়তাম, সো হুম। আমার পেপার পড়তে খুব প্রবলেম হতো, কারণ সবকিছু ছিল লিঙ্ক লিঙ্ক লিঙ্ক, এবং একটা লিঙ্ক ক্লিক করলে অসংখ্য পপ আপস। তো আমি ঠিক পেপার পড়ার ফিলিংটা পাচ্ছিলাম। সো Right. আমরা তো তত ততক্ষণে ইবুক ছিল, ইবুক পড়তে পারতাম যেহেতু। সো অনেক পেপার যেটা করতো, অনেক সময় আবার পিডিএফ এ করেও তাদের কিছু মানে যার যেগুলা ওয়েবে বাংলা সাপোর্ট করাতে পারতো না, তার ক্লিক Right. করলে দেখা গেল একটা পিডিএফ হয়েছে, একটা আর্টিকেল মানে Right. ওয়ার্ডের ডকুমেন্টের একটা আর্টিকেল। সো আই থট যে ই বুক যদি হইতে পারে, হোয়াই নট ই পেপার, Right. যে আমরা পেপার যেভাবে পড়ি আমরা ওয়েবেও ওইভাবে দেখবো। সো এবং তখন কিছু কিছু সলিউশন, কিছু কিছু গেমস এর আসা শুরু করলো, যে এগুলো আসলে লিঙ্ক করে আর ডিফারেন্ট পেজে যায় না, এই পেজের মধ্যেই সুন্দর করে লোড হইতে পারে আর কি। তো এই টেকনোলজি গুলো তখন মাত্র আসা শুরু হয়েছে। সো ওগুলা দেখে দেখে উই থট যে আমরা যদি এভাবে একটা কিছু করতে পারি, যে একদম আমরা কাগজের পেপার যেভাবে দেখি সেভাবেই থাকবে, এবং কলাম ওয়াইজ পপ আপ হয়ে আসবে, আমরা পড়বো, এবং দিস উইল আমরা যে পড়ি যে অপর পৃষ্ঠায় দ্রষ্টব্য বা 11 পৃষ্ঠায় দ্রষ্টব্য বাকিটা, এটা তো ইজিলি লিঙ্ক আপ করা যায়, যে আমরা যদি লিঙ্ক করি তাহলে ওই নিউজটা আবার চলে আসবে। তো এটা আসলে কিভাবে হবে দেখানোর জন্য আমি একটা পেপার নিয়ে আমি কেটে 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 আমার এখনো ক্লিয়ারলি মনে আছে, বসের রুমে যখন আমি আসলে সবাইকে আইডিয়াটা ব্রিফ করতেছিলাম, আমি পেস্ট করছি কলাম ওয়াইজ। যে মনে করেন এটা হচ্ছে আপনার ওয়েবসাইট, হচ্ছে আপনার ব্রাউজার, আপনি এখানে লিখলেন যে প্রথম আলো.কম লিখলেন, আপনার সামনে এই পুরো পেপারটা আসলে আপনি একটা কলামে ক্লিক করলেন, আমি কলামটা পেস্ট থেকে খুলে নিয়ে দেখাচ্ছি যে দিস উইল বি ইয়োর পপ আপ, আপনি এটা পড়লেন, এবং নিচে গিয়ে এখানে দেখতেছেন যে আপনি ওদের পৃষ্ঠার উপর আমি ওখানে ক্লিক করলে আরেকটা পেজ ছিঁড়ে এনে আমি দেখাচ্ছি যে তখন সবাই বুঝতে পারছে, ও হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা তো ভালোই হবে, আমাদের আবার ওই লিঙ্ক 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 ওই রকম খুঁজতে হবে না পপ আপের যন্ত্রণা থেকে বা So ওইটা হওয়ার পর শুরু হইলো যুদ্ধ আর কি, কারণ ইট ওয়াজ ভেরি টাফ ওই সময়ের ইয়েতে ডেভেলপ করা বাট এইটার আসলে মনিটাইজেশন কিভাবে হবে, হাউ বিজনেস এটা কিভাবে হবে, সেটা নিয়েও প্রচুর আমরা অনেক রাতের পর রাত ইয়ে করে দেখলাম যে আমরা যদি শুধু সফটওয়্যার সার্ভিস দেই, যে আমরা সিস্টেম নিয়ে, তার থেকে মেবি উই ক্যান গো টু এ রেভিনিউ শেয়ারিং মডেল, যে আপনি ধরেন পেপারে যদি আপনি অ্যাড দেন, আপনি 100 টাকা দেন, ইউ চার্জ 120 টাকা ফর, এর মধ্যে 10 টাকা আপনি আমাকে দেন, 10 টাকা আপনি রাখেন। সো পার অ্যাড থেকে আমরা যদি একটা রেভিনিউ পাই, দ্যাটস এ ডেইলি রেভিনিউ, কারণ অ্যাড তো ডেইলি আসবে, ওখান থেকে প্রতিটা অ্যাড থেকে যদি আমরা কিছু করে পাই তাহলেও আমাদের এই কস্টটা মানে বিজনেস কেস দাঁড়ায় আর কি। সো আমরা ওই মডেলে এই র্যান প্রথম আলো, ডেইলি স্টার দুজনের সাথে আর কি। But প্রথম প্রথম যেটা হয় যে আমরা একটা খুবই ছোট আইটি ফার্ম, সেই ট্রাস্টটা ছিল না এভরিথিং, তো ওরা সবাইকেই মোটামুটি আমাদের বেশ একটা বড় সময় হচ্ছে ফ্রিতে দিতে হয়েছে, যে ঠিক আছে আপনারা যেটা ইউজ করে দেখেন, ইফ ইউ থিঙ্ক আপনাদের জন্য ইউ আর রেডি ফর ইট, তখন নিয়ে নেন।
তো ওই কস্টটা বিয়ার করা পরে বিজনেস ওয়াজ এ বিগ ইস্যু, কারণ উই আর এ ভেরি স্মল ফার্ম ওই সময়। তো ওই কারণেই এটা একসময় সাস্টেনেবল থাকে না। And প্রথম আলো ডিসাইডেড, আচ্ছা ঠিক আছে, এটার যেহেতু আমার এখন একটা রেগুলার বেস দাঁড়া গেছে, সবাই চায় এটা, ওয়াই নট আই ম্যানেজ ইট, তুমি আমার কাছে পুরো সিস্টেম ধরে সেল করে দাও, আই উইল মানে বিল্ড অন ইট আর কি। So, তো তখন পুরো সোর্স কোড সিস্টেম ধরে ওনারা এটা নিয়ে নেয়। সো খুব ইন্টারেস্টিং। তো আমি যদি জাস্ট প্রজেক্টের কথা চিন্তা করি তাহলে এটা মেনলি হচ্ছে যে জাস্ট আপনারা যেটা করছেন যে একটা নিউজ পেপারের যে পেজ, ওই পেজটাকে ডিফারেন্ট সেগমেন্টে ভাগ করা একটা জিনিস। সো যে হুম। কোনো পেপার প্রত্যেক দিন যাওয়ার আগেই, লাইভে যাওয়ার আগে প্রত্যেকটা পেজ সেগমেন্ট করার একটা ফ্যাক্টর ছিল। হ্যাঁ, মানে ইন্টারেস্টিংলি এনাফ এখন যখন আমি প্রোডাক্ট ম্যানেজমেন্ট নিয়ে পড়ি, মানে দ্যাট ইজ আসলে বিজনেস অ্যানালিসিস। যে ওরা আসলে মানে যখন পেজ সেট আপটা করে তার আগে তো প্রেসকে পাঠায়। সো দে হ্যাভ এ সফট কপি অবশ্যই, কারণ তারা তো কম্পিউটার পাবলিশিং করে। সো আমরা বলছি যে আমাদেরকে ওই সফট কপিটা দেন, কারণ ওই সফট কপিটাকে যদি আমি স্লাইসিং করতে পারি তাহলে ইয়ে হবে। তো ওইটা আবার করতে গিয়ে এই যে র্যাপিড আইটারেশন অ্যাজাইলের কনসেপ্ট হুম গুলা এখন আই ক্যান রিলেট, যে আমরা আসলে ওই সময় করতেছিলাম কিন্তু উই ডিডন্ট নো যে আমরা আসলে এটা করতেছি। তো ওরা যখন ওটা পাঠাইলো প্রথম প্রথম আমরা একজন লোককে রাখছিলাম যে হচ্ছে এই স্লাইসিং ডাইসিং ব্যাপারগুলো করতো, যে সফট কপি থেকে এই এই পার্টটা হবে এইটার সাথে একটা লিঙ্ক হুম হুম করা ইত্যাদি। প্রথমে আমাদের সিএমএস যেটা ব্যাক এন্ডে সেটা আমরা এইভাবেই বানাচ্ছিলাম, যে সফট কপিটা আসলে পরে ওইটার উপর ইয়ে করতো। দেন বাসার ভাই ডেভেলপ অ্যানাদার ভার্সন অফ ইট, যেটা হচ্ছে আমরা যে সফট কপিটা দিয়ে দিলেই ওই হচ্ছে রিকগনাইজ করে নিত যে কোনটার সাথে ওকে কোনটা ইয়ে একজন হচ্ছে ফাইনাল যে এডিটর ছিল সে পুরোটা চেক করতো যে লিঙ্ক আপটা ঠিক মতো হচ্ছে কিনা। দেন কিছু কিছু জায়গায় আমাদের অ্যাড ব্লক করতে হতো, যে ইনি তো হুম হুম অনলাইনের জন্য পে করে নাই, ওইখানে Wow. প্রপারলি ব্লক হয়ে যেত। মানে এটা শেষের দিকে ইট ওয়াজ ভেরি স্টেবল। এবং আমরা যে সফট কপিটা ওরা আমাদের ধরেন ওখানে যদি 12টার সময় পাবলিশ হয়, আমরা হয়তো একটার মধ্যে আচ্ছা। ই পেপারটা পাবলিশ করে দিতে পারছিলাম শেষের দিকে, যখন হুম মাল্টিপল আইটারেশন হয়ে ওই পর্যায়ে পৌঁছাইল আর কি। কারণ আমরা চাচ্ছিলাম, কারণ প্রথম প্রথম স্লাইস এন্ড ডাইস করতে করতেই রাত 12টা থেকে ধরেন ভোর 4টা এরকম হুম হয়ে হুম। যায়। তো আমাদের নাইট শিফটে একজনকে রাখতে হতো টু ডু দিস থিংস। কিন্তু পরের দিকে 12টার সময় পাঠালে একজন জাস্ট বা ওদেরকেই আমরা একটা প্যানেল দিয়ে দিতাম, ওরা ওখানে আপলোড করতো, পিছনে একটা স্ক্রিপ্ট রান করে সব ঠিক আছে। পরদিন এসে একজন হয়তো ব্যাপারটা কিউএ করে দেখতো যে সব সব ঠিক ঠিকঠাক আছে আছে, কিনা। একেবারে যে ইরর ফ্রি ছিল তা না, ওইটা হয়তো দু মিনিমাল। একটা লিঙ্ক চেঞ্জ করে দিলে ঠিক হয়ে যেত। তো দুইটা কোশ্চেন, একটা হচ্ছে যে আহ, আমি এটা বুঝতেছি যে আপনার যখন পেপারগুলির সাথে একটা কন্ট্রাক্টে আসলেন, দেন ওরা আপনাকে স্লাইস এন্ড ডাইসিং এর ডেটাটা পাঠাচ্ছে, পেজগুলো সেগমেন্ট করা। কিন্তু আপনার রাইট। যখন প্রজেক্টের প্রোটোটাইপ ক্রিয়েট করতেছিলেন, ওই সময় তো অ্যাকচুয়ালি আমার ধারণা যে আমি যদি অ্যাজিউম করি যে একদম রিয়েল নিউজ পেপার নিয়ে ওইটা ছবি তুলে হয়তো বা আপনারা কাট করছেন। হুম হুম তো হুম। ওই সময় আপনার মানে আমি যেটা বুঝতে চাচ্ছি যে আপনাদের টেকনোলজিক্যাল অ্যাপ্রোচটা কি ছিল আর কি। এখন যদি আমি চিন্তা করি সেম জিনিস আমি যদি বানাই, দেয়ার আর মেশিন লার্নিং মডেলস, আমি নিয়ে হচ্ছে যে সেগমেন্ট করে ফেলবো, বসাই দিব। কিন্তু 20 বছর আগের কাহিনী, ওই সময় আপনার জিনিসটা কিভাবে অ্যাপ্রোচ করছেন টু স্কেল? একেবারে ম্যানুয়াল। মানে আমাদের ধরেন পুরো পেপারটা হয়তো একটা স্ক্যান কপি থাকতো, দেন কলামটার একটা আলাদা ছবি তুলে সেটাকে কাট করে দেখাতে হতো। বা আচ্ছা। আমাদের কাছে প্রথম প্রথম দেখানোর সময় তো উই ডিডন্ট হ্যাভ দ্য টেক্সট ভার্সন। হুম হুম। সো আমরা হয়তো প্রোটোটাইপটা এভাবে তৈরি করছিলাম যে নিউজটার টেক্সট যদি আলাদা করে ওয়েবসাইটে থাকে সেইটাকে আমরা কপি করে অ্যাজ এ মানে ওইভাবে করে ফরম্যাট করে দেখাতাম, যাতে মনে হতো যে ক্লিক করলে আসলে ইয়ে মানে ওই কলামটাই আসলে ওপেন হচ্ছে উইথ টেক্সট, যেটা আপনি আসলে সিলেক্ট করতে পারেন, বা ছবি থাকলে ওই ছবিটা কেটে ওই ইয়ের মধ্যে মানে আমার এখন এসে ডিটেইল মনে নেই, বাট তারপর ওই যে ডিভ ডিভ দিয়ে হ্যাঁ হ্যাঁ, এইচটিএমএল HTML দিয়ে। এসএসটিএমএল তার ভিতরে সিএসএস ইত্যাদি অনেক কিছু করে করা লাগছে আর কি। আচ্ছা, ইন্টারেস্টিং। সো আপনারা প্রথমে যেটা বললেন যে পেপারের আলটিমেট কপিটা রেডি হতে 3-4 ঘন্টা লাগতো, তারপর আস্তে আস্তে এটা হম। মোটামুটি 1 ঘন্টায় নেমে আসছে। তো আমি যদি জাস্ট ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ড পয়েন্টের থেকে দেখি যে একটা টিম ম্যানেজ করার কথা চিন্তা করলে ইটস এ ভেরি গুড প্রোডাক্টিভিটি ইনক্রিজ আর কি।
এফিসিয়েন্সি বাড়ানোর। সো আপনার কি মনে হয় যে এই এফিসিয়েন্সি বাড়ানোর প্রসেসটার ক্ষেত্রে কোন কোন জিনিসপত্রগুলো আসলে ফ্যাক্টর ছিল আর কি, কোন কোন জিনিসগুলো আপনি আইডেন্টিফাই করছেন যে এটা বটলনেক এবং ওইটাকে অপটিমাইজ করছেন, ওইটা প্রসেসটা কেমন ছিল? আচ্ছা, এইটাতে আমরা একটু বটম আপ অ্যাপ্রোচে গেছি। ওকে। কারণ যারা একদম সে ম্যানুয়াল কাজটা করতেছে, কাজ করতে করতে দে নো যে আমি যদি এইভাবে না করে এইভাবে করতাম তাহলে আবার নিজের কাজটা সেভ হতো। তো আমরা যদি এই প্রত্যেকটা কথাটা শুনি এবং সেই অনুসারে ইফ ইটস থিঙ্ক যে এটা ফিজিবল, এটা করা যায় কিনা, ট্রাই করে দেখি। না হলে তো তুমি যেভাবে করতেছো ইটস ওয়ার্কিং অলরেডি, এভাবেই করো। ওর যদি কোনো সাজেশন থাকে তো শোনাটা ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। সো এরকম ক্ষেত্রেও আমরা অনেক সময় শুনছি যে যারা যারা মানে ওখানে আমাদের 3-4 জনের একটা এই ধরনের কন্টেন্ট টিম ছিল যারা কন্টেন্টটা রেডি করে দিত। সো ওরাই বিভিন্ন রকমের ফিডব্যাক দিত যে লাইক এই যে আমরা যদি এডিটোরিয়াল পেজ গুলা প্রথমে ধরি তাহলে খুব কম সময় করা যায়। মানে আমার নট নেসেসারি 1 2 3 4 এই সিরিয়ালে যাইতে হবে। যেসব ইয়েতে বড় বড় আর্টিকেলস থাকে, সম্পাদকীয়, দেন হয়তো আরো কিছু ধরনের থাকে, এগুলা স্লাইসিং করা ওয়াজ ভেরি ইজি। কারণ ওগুলা মাল্টিপল কলাম, বড় বড় লেখা, একটাই সাবজেক্টে পুরোটা লেখা, ওগুলা খুব ইজিলি করা যায়। আবার ধরেন বিনোদন পাতা বা ইয়েতে যেগুলাতে একটু ছবি আহ, থাকে, ছবির উপর টেক্সট একটু ঘুরায় থাকে, বা ওগুলা টেক্স মোর টাইম আর কি। তো হুম। ওয়াই নট আমরা আগে সোজা পাতাগুলা করে দিতে থাকি, ওগুলা ইয়ে কাজ হয়ে থাক। আর পাশাপাশি আমরা এরপরে ইয়ে করে এই দিস টাইপ অফ ফিডব্যাক ধরেন ওদের কাছ থেকেই আসে। তো দেন আবার আমরা দেখছি যে আসলে ভ্যালু চেইনটা কি। ভ্যালু চেইনটা হচ্ছে যে যে ওইখানে পেজ মেকআপ করতেছে, আহ, সে আসলে কি ইউজ করে। তো সে যখন তার প্রসেসটা কি, সে হয়তো করে কিছু একটা এক্সপোর্ট দেয়, করে হয়তো আরেকজনকে দেয়, সে মেইল করে, তারপরে ইয়ে ইয়ে করে। সো ওইটাকে আমরা চিন্তা করলাম যে তখন কিছু কিছু ইয়ে পাওয়া যেত যে গুগল ড্রাইভ তো ছিল না। সো এ ধরনের কিছু আহ, ওই যে ডিজিটাল ওশেন বা এই ধরনের মধ্যে কিছু বাকেট ক্রিয়েট করা যায়। তো আচ্ছা। তো আমরা বলছিলাম যে তুমি এখানে সেভ করতেছো, তুমি আহ, এই জায়গাটায় সেভ করে দাও। তাহলে আমরা ওখান থেকে হয়তো পড়ে নিতে পারবো। আচ্ছা। তো ওই জায়গায় যে তার আবার মেইল করতে হচ্ছে বা কোথাও আপলোড করতে হচ্ছে, তখন তো বড় বড় ফাইল পাঠানো, একটা মেইল করাটা একটা সম্ভব ছিল না। তখন ওই যে কিছু ওয়েবসাইট ছিল যে বড় বড় মেইল পাঠাতো, ওরা একটা লিংক দিত, ইয়ে দিত। ওই টাইপের আমরা ওনাকে একটা ইয়েই ক্রিয়েট করে দিছিলাম যে আপনি মেইল না করে আপনি পরবর্তী পেজে যাওয়ার আগে এটাকে এখানে একটা আপলোড দিয়ে পরে। তো আমার তাদের সাথে গিয়ে বসতে হয়েছে, দেখতে হয়েছে যে সে আসলে কিভাবে কাজ করে, যাতে করে আমরা, কারণ আমরা যত তাড়াতাড়ি পাবলিশিংটা শেষ করতে পারবো তত তাড়াতাড়ি আমার রেভিনিউ আসা শুরু করবে, যে হুম। মানুষ দেখতেছে। কারণ আহ, আমাদের টাইমে হয়তো বুঝতেছি যে আমরা 3টা 4টা বেজে যাচ্ছে, বাট যে আমেরিকায় থাকে বা ইয়েতে থাকে তার জন্য হয়তো ওই টাইমটা খুব ইম্পর্টেন্ট, যে হুম। হুম। আহ, সে কখন পাবে ওই জিনিসটা। সো ওইটা আমাদের মেনটেন করতে হচ্ছে। তো ওইটা আমরা যত তাড়াতাড়ি পাবো আমাদের ভিউজ তত বাড়বে এবং আমাদের অ্যাকসেপ্টেবিলিটিও তত বাড়বে। তো এইভাবে করে আমরা একটু বটম আপ অ্যাপ্রোচেই গেছিলাম যে কি করলে তার লাইফটা ইজি হয়, সে তাড়াতাড়ি করতে পারে, প্রসেসটা কি এইভাবে করে ভাঙছিলাম। তো ওতে করে টাইম অনেক কমে আসছে। আচ্ছা, ইন্টারেস্টিং। থ্যাংকস ফর শেয়ারিং লাইক দ্য এন্টায়ার জার্নি। সো আমি যদি আপনার ক্যারিয়ার একটু বিগার পার্সপেক্টিভে দেখি, সো আপনি হচ্ছে শুরুর দিকে মোটামুটি একদম প্রোডাক্ট বিল্ডার আইসি ইঞ্জিনিয়ার এই রোলে ছিলেন, এখন আস্তে আস্তে আপনি কাইন্ড অফ প্রোডাক্ট ডিজাইনার ও থিঙ্কার লেভেলে কাজ করেন আর কি। সো হোয়াট ডু থিঙ্ক যে এই ইঞ্জিনিয়ার থেকে একটা প্রোডাক্ট থিঙ্কারে ট্রানজিশন করতে গেলে আস্তে আস্তে কোন স্কিলগুলি আসলে গেইন করতে হয়? আহ, প্রথম স্কিল যেটা হচ্ছে যে মানে টু আন্ডারস্ট্যান্ড দ্য পেইন পয়েন্ট হুম। অফ দ্য প্রবলেম আর কি। সেটা আমার নিজের জন্য হোক, কারণ আমি তো ধরেন 3 ধরনের সেট আপেই কাজ করছি। ওয়ান্স স্টার্ট আপ, যেটাতে আমি নিজের সার্ভাইভের জন্য কোনো প্রোডাক্ট বানাচ্ছি যেটা আমার সেল হুম। করতে হবে, এবং যেটা মেবি কাস্টমার ফেসিং হইতে পারে, বিজনেস ফেসিং হইতে পারে। দেন আই ওয়ার্ক ফর কোম্পানিজ যারা অন্যান্যদের থেকে প্রোডাক্ট নেয়,
সেইখানে আমার বুঝতে হইতো যে হোয়াটস মাই কোম্পানিজ পেইন ইজ, যে কি করলে আমার কোম্পানির হয়তো 2টা টাকা বেশি সেভ হবে বা হুম, আউটপুট আর একটু বাড়বে, বা কি করলে ওর কাছ থেকে আই উইল, মানে আমি প্রপারলি ওকে বুঝাইতে পারবো যে আমি কি চাচ্ছি। হুম, আবার যখন বিজনেস টু বিজনেস এই ধরনের প্রোডাক্টে কাজ করছি, তখন আমার মনে হচ্ছে যে আহ, ওর আসলে দুই ধরনের লোক থাকে। এক হচ্ছে যে ওর এন্ড ইউজার, আরেক হচ্ছে এন্ড ইউজারের কাছ থেকে রিকোয়ারমেন্ট বুঝে নিয়ে আমাকে যে বলে হচ্ছে। হুম, হুম, তো এইখানে একটা বড় গ্যাপ হয়ে যায় সব সময়, যে মানে যারা এখন মাত্র এখানে ক্যারিয়ারে আসতেছে, সো তাদের আসলে রুট এ যাওয়ার স্কিলটা অর্জন করা প্রথম জরুরি। সে হচ্ছে যে একজনের কাছ থেকে সে হয়তো প্রোডাক্ট ম্যানেজার বা সে হয়তো বিজনেস অ্যানালিস্ট, সে হুম, একজনের কাছ থেকে আহ, সে হয়তো একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট আইটি ফার্মে চাকরি করে। তার কাছে একটা ক্লায়েন্টকে দেওয়া হয়েছে ম্যানেজমেন্ট থেকে যে তুমি ওর রিকোয়ারমেন্টটা শুনে আসো। তো প্রথম কাজ হচ্ছে প্রপারলি প্রশ্ন করে বোঝা যে সে যেটা বলতেছে সে আর কারোটা ট্রান্সলেট করতেছে, যে আমার আন্ডারে 5 জন লোক কাজ করে, 5 জনের এই প্রবলেম, নাকি এটা তার প্রবলেম। সো একদম এন্ড ইউজারের প্রবলেমটা যতক্ষণ না সে বুঝতে পারবে, ততক্ষণ পর্যন্ত আসলে সে প্রপার সলিউশন ডেভেলপ করতে পারবে না। কারণ হুম, অনেক কিছু আসলে ওই যে লস্ট ইন ট্রান্সলেশন হয়ে যায়। হুম, হুম, যে এরকম আমরা এখানে করছি যে ধরেন একজন করতেছে, যাকে টেকের একজন হয়তো তাদের প্রবলেম গুলা বুঝে নিয়ে আমার কাছে রিকোয়ারমেন্টটা দিচ্ছে, বাট শুধুমাত্র আমি যদি ওই টেকনোলজির একজনের কথা শুনে প্রোডাক্ট বানাই এবং তারপরে আমি এটা টেস্ট করতে যাই, দেখা যাবে এন্ড ইউজারের অনেকগুলো কেস আসলে মিস হয়ে হুম, গেছে। হুম, কারণ এই সব যে সিনারিও হইতে পারে, যেহেতু টেকনোলজির যিনি আমাকে ট্রান্সলেট করে দিচ্ছেন হি ডাজন্ট ডু হ্যান্ডস অন ওয়ার্ক, সে হয়তো এই কেসেস গুলো জানেন। right, তো সব সময় আসলে এই স্কিলটা খুব জরুরি, সে জুনিয়র হোক বা সিনিয়র হোক, যে একদম এন্ড ইউজার কে এবং এই প্রবলেমটা আসলে কার প্রবলেম, মাঝখানে যে ট্রান্সলেটর নাকি এন্ড ইউজারের, হুম, এবং এন্ড ইউজারের আসলে আর কি কি ধরনের পেইন পয়েন্টস আছে এইটা বোঝার যে স্কিলটা, এটা আসলে মানে একদিনে ডেভেলপ হয় না, এটা মানুষের সাথে কথা বলতে বলতে হয়। আমরা অনেকে মনে করি যে আমি খুব ইন্ট্রোভার্ট, আমি কথা বলতে পারবো না বা ইয়ে করতে পারবো না, কিন্তু এনিওয়ান ক্যান বি এন অ্যাক্টিভ লিসেনার। হুম, হুম, যতই ইন্ট্রোভার্টরা বরং আরো বেশি অ্যাক্টিভ লিসেনার হয় আর কি। সো আমার একটা কলিগ ছিল সাদমান, হুম, মানে এখন সুইডেন থেকে। ওর কাছ থেকে আই লার্ন যে আসলে কিভাবে ইউজার রিসার্চ করতে হয়, কিভাবে ইউজারের পেইন পয়েন্ট বুঝতে হয়, হাউ ইউ ক্যান ফিল এমপ্যাথি। ওর কাছ থেকে আমি আসলে ইউজারের এমপ্যাথি কিভাবে করতে হয় ইউজারের জন্য ওইটা শিখছি। তো ওইটা করতে করতে, মানে এটা আমরা বায়োস্কোপের টাইমে আসলে আমরা প্রায় 20টার মতো জেলায় গেছি সারা বাংলাদেশে, no, মানুষের কথা শুনছি, হোয়াট আর দেয়ার এন্টারটেইনমেন্ট নিডস। বাংলাদেশ আসলে একটা ওটিটি প্রোডাক্টের দরকার আছে কিনা, হুম, যেখানে হুম, নেটফ্লিক্স ইউটিউবের মতো ফ্রি প্ল্যাটফর্ম আছে। সো ওইটা বোঝার জন্য আমাদের অনেক মানুষের, মানে আমরা ইউজার রিসার্চ করছি অনেক। তখন আসলে আমি শিখছি যে হাউ টু কানেক্ট উইথ পিপল, মানে আমি যেভাবে আনবায়াসড ওয়েতে কিভাবে মানুষের অপিনিয়ন ইয়ে করে না যায় আসলে, হাইপোথিসিস কি, হুম, হুম, হাইপোথিসিস হুম, কিভাবে ভ্যালিডেট করতে হয়, এগুলো আসলে তখন ওয়াজ এ গ্রেট লার্নিং। আচ্ছা। সো আপনি যেটা বললেন যে আমি এই যে পয়েন্টটা থেকে আসতেছি, ফর এক্সাম্পল আমি যখন আন্ডারগ্রেড করছি আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর জিনিসপত্র নিয়ে পড়াশোনা করছি, আমি একটা ধারণা আমার মধ্যে একটা সময় ছিল, এবং আমি তো ধারণাতে অটোমেটিকলি ক্রিয়েট হয় না, আশপাশ থেকেও আমি একটা কনসেপশন পাইছি যে আমরা যারা প্রোগ্রামিং করি এবং সফটওয়্যার বানাই, প্রোগ্রামিং ইজ এভরিথিং। আপনার সাথে কথা বলার পর আমি যেটা রিয়েলাইজ করলাম যে ফর এক্সাম্পল এর বাইরেও প্রোডাক্টের রিকোয়ারমেন্ট আন্ডারস্ট্যান্ড করা, লোকজনের সাথে কমিউনিকেট করা এবং ক্রস ডিসিপ্লিন কোলাবোরেট করা অ্যানাদার বিগ থিং। তো আমার মনে হয় যে এখন কারেন্ট টাইমে এটা একটু বেশি, আরো একটু বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে, বিকজ এখন যে এআই এর টেকনোলজিগুলি আসতেছে, এআই এর উপর যতখানি ফোকাস, ততখানি ফোকাস আসলে হিউম্যান কম্পিউটার ইন্টারাকশনের উপর অত একটা আমি দেখি না। যে মানুষ অ্যাকচুয়ালি তো এন্ড ইউজার হচ্ছে মানুষ, এআই এর হুম। অনেক লিমিটেশন আছে। আহ, এখন আমরা কি ইউজার লেভেল ওই লিমিটেশন গুলাকে ওভারকাম করার চেষ্টা করতেছি কিনা বিভিন্ন প্রোডাক্টে, এটা একটা বিগ থিং। সো আপনার কি মনে হয় যে
এই যে ক্রস ডোমেন কোলাবোরেশন, এবং আরো একটা যদি পয়েন্ট ধরি যে এখন মোটামুটি অনেক কিছু অটোমেট করে ফেলা যাচ্ছে ল্যাঙ্গুয়েজ মডেল দিয়ে, সো যে ফিল্ডগুলি সামনে মোটামুটি ফ্লারিশ করার চান্স আছে সেগুলো হচ্ছে এআই প্লাস অ্যানাদার ফিল্ড। ফর এক্সাম্পল আমি এখন কাজ করতেছি এআই প্লাস হেলথ কেয়ার, এবং এআই প্লাস হুম হুম। ফাইন্যান্স একটা আরেকটা বড় জিনিস। তো এখন যারা ফর এক্সাম্পল আন্ডারগ্রেড করতেছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ, তারা কিভাবে মোটামুটি ক্রস ডোমেন কোলাবোরেশন করার ইনিশিয়েটিভ নিতে পারে ও শিখতে পারে জিনিসটা, কারণ ওয়েন দে উইল এন্টার দ্য জব মার্কেট, আমার ধারণা যে এটা হবে একটা বিগ রিকোয়ারমেন্ট যে অন্যান্য ডিসিপ্লিনের লোকজনের সাথে আমি ইকুয়ালি কাজ করতে পারতেছি কিনা ইম্প্যাক্টফুলি। সো আপনার কি মনে হয় যে আন্ডার স্টুডেন্ট এই জিনিসটা কিভাবে অ্যাপ্রোচ করতে পারে? আচ্ছা, প্রথম বলবো যে একেবারে টেকনোলজি, বলবো যে আমি শুরুতে এটা খুব বেশি মনে করতাম যে টেকনোলজি ক্যান সলভ এভরিথিং। যে আমি একটা জিনিস করতেছি, এটাকে যদি আমি টেকনোলজি আনতে পারি এই জায়গায়, মেবি ম্যানুয়াল কাজকে আমি যদি অটোমেট করতে পারি, তাহলে মেবি ইটস দ্য মেইন থিং। সো হুম অ্যাজ আই গ্রো ওল্ডার আই রিয়েলাইজ যে আসলে টেকনোলজি ইজ নট দ্য মেইন থিং, প্রসেস ফ্লো ইজ দ্য মেইন থিং। আপনি যদি শুধু টেকনোলজি দিয়েই একটা ব্যাড প্রসেসকে অটোমেট করেন, ইট উইল রিমেইন এজ এ ব্যাড প্রসেস, ইন এ ডিজিটাল ব্যাড প্রসেস হয়ে হুম যাবে, কাইন্ড অফ দ্য ডিজিটাল জাঙ্ক ক্রিয়েট। সো প্রথম যারা এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ আসতেছে, ইন ফিউচার সিনিয়র হবে আরো, তখন তো তার হ্যান্ডস অন কাজের চেয়ে মোস্টলি স্টেক হোল্ডার ম্যানেজমেন্টেই বেশি হুম সময় যাবে, এবং টিম ম্যানেজমেন্টে। সো পিপল স্কিলটা তখন ডেভেলপ করবে, কিন্তু শুরু থেকে আসলে আমার যদি এমপ্যাথি ফর পিপল থাকে, তাইলেই জিনিসটাই হবে। আমি দুই ধরনের সফটওয়্যার ইঞ্জিনিয়ার, প্রোডাক্ট ইঞ্জিনিয়ারই দেখছি। এক হচ্ছে ভেরি মাচ ডাউন টু দ্য আর্থ, এবং খুব মনোযোগ দিয়ে প্রবলেমের কথা শোনে, এবং দে সাজেস্ট যে আচ্ছা আমরা তো বুঝলাম। কারণ অনেক সময় প্রোডাক্ট ম্যানেজার এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের মধ্যে যখন গ্রুমিং সেশন হয়, হুম প্রোডাক্ট ম্যানেজার তো একভাবে একটা ফ্লো চিন্তা করে আসছে। তো right. প্রোডাক্ট ম্যানেজার যদি ওটাতে অ্যাডামেন্ট থাকে যে না এটা ভাবেই করতে হবে, তাহলে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা আসলে ফিলস যে এটা খুবই একটা বোরিং কাজ। সো হুম আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের সাথে মারাত্মক বন্ডিং হয়ে যায় কোনো কারণে। হ্যাঁ, একদম পার্সোনাল লেভেলে ভাই ব্রাদার হয়ে যায় সবাই, কারণ আমি আসলে ওদেরকে সলিউশনের চেয়ে প্রবলেম বেশি দিই। কারণ আই সি যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আসলে গেট ইন্সপায়ার্ড বাই প্রবলেমস, হুম নট বাই সলিউশনস। সো তাকে যদি আমি বলি যে ভাই আমার আসলে এটা করতে হবে, আই আমার একটু হালকা পাতলা আইডিয়া আছে যেটা মেবি এভাবে সলভ করা যায়, বাট ইউ আর ওপেন টু সাজেস্ট যে হুম এটা হুম আর কি কিভাবে করা যায়। উনি আমাকে 101টা হুম এক্সেপশনাল কেস বের করে দিতে পারে যে ভাই এটা হইলে কি করবো এবং এটা হইলে কি করবো। সো বিফোর ইভেন রাইটিং এ সিঙ্গেল লাইন অফ কোড, আপনি যে স্টেক হোল্ডারের সাথে কাজ করতেছেন, হ্যাঁ, তার সাথে একটা এমপ্যাথেটিক রিলেশন ফার্স্টে যাওয়া, যে ঠিক আছে ভাই আমি আপনার প্রবলেমটা বুঝছি, আমি আমার মনে করি যে আপনি হয়তো এই জিনিস মিস করছেন, তো এটাও কি আমরা এখানে সলভ করবো নাকি এটা পরের ফেজের জন্য রেখে দিই। সো এই যে একটা ট্রাস্টের ইয়ে দিয়ে শুরু হলো। সেকেন্ড কামস এআই। আমার মনে হয় যে বেশিরভাগ মানুষ এখন, যেহেতু আমরা খুবই মানে এআই এর প্রাথমিক যুগে আছি বলতে পারি, যে মানে হয়তো 10 বছর পর গিয়ে আমরা দেখবো যে আমরা কি করতাম এআই দিয়ে, হাস্যকর কাজ। এখন তো আরো কত কিছু করা যায় এখন, এটা যে এআই এটাই ভুলে গেছি, এটাই স্বাভাবিক হয়ে গেছে। সো আমার কাছে যেটা মনে হয়, এআই কে আমরা অনেকটা অনেক সময় এখন, আমি একটু অ্যানালজি যদি ইউজ করি, এআই কে আমরা এখন কাইন্ড অফ একটা ডিশ চিন্তা করি, যে দিস ইজ এ কাইন্ড অফ ডিশ যেটা আমার বানানো শিখতে হবে, যে এটা কিভাবে বানায়, মানুষকে কিভাবে পরিবেশন করা যায় এটা আমার শিখতে হবে। এআই বিভিন্ন রকম আহ, মানে লোভনীয় ডিশ আমি দেখতে পাচ্ছি, হুম হাউ উইল ইট কনজিউম, এইটা চিন্তা না করে অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার অথবা প্রোডাক্ট ম্যানেজার আপনি যদি এআই কে একটা ইনগ্রেডিয়েন্ট চিন্তা করেন, যে আই লার্ন দ্য ইনগ্রেডিয়েন্ট এন্ড আই হুম ইউজ ইট, মানে অ্যাজ এ সল্ট, মেবি কোথাও বেশি দিতে হবে, কোথাও কম দিতে হবে, মানে রেসিপিতে এইভাবে লেখা থাকে যে পরিমাণ মতো এআই দিলে যদি সলভ হয়ে যায়, তাহলে হুম ওয়াই হুম শুড আই ইন্ট্রোডিউস মোর কমপ্লেক্স থিংস আর কি। right. তো এআই কে আসলে একটা ইনগ্রেডিয়েন্টস হিসেবে দেখা উচিত, এবং মেবি কোনো জায়গায় আপনার এআই লাগবেও না, ইফ ইটস এ হুম হুম সিম্পল হুম ফর্ম বেসড টেবিল বেসড সলিউশন, এটার মধ্যে আপনি এআই এনে ওয়াই মেক দ্যাট, ওয়াই রুইন দ্য হোল ডিশ, ওখানে হয়তো এআই এর দরকারই নেই। সো
এটাকে একটা ইনগ্রেডিয়েন্ট হিসেবে আমরা দেখি, এবং ইট ক্যান এনহ্যান্স টেস্ট, ইট ক্যান মানে আপগ্রেড এনি ডিশ, এভাবে চিন্তা করে যদি আমরা আগাই, তাহলে মোর হিউম্যান কম্পিউটার ইন্টারাকশনটা ইজিয়ার হয় আর কি। যে ইটস নট হিয়ার টু রিপ্লেস ইউর ডাল ভাত উইথ অ্যানাদার ডিশ, ইট জাস্ট কেম হিয়ার টু মেক ইউর ডাল ভাত মোর টেস্টিয়ার। সো এখন তো এআই আসার পর যেহেতু এআই সিস্টেমগুলো দিয়ে কোড জেনারেট করে ফেলা যায়, এবং মোটামুটি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং যারা পড়ে তাদের একটা ধারণা থাকে যে আচ্ছা, হোয়াট আই উইল ডু ইন মাই জব ইজ প্রোগ্রামিং। হুম আমি হুম। আমার ক্যারিয়ারে দেখছি যে আমি যত সিনিয়র হচ্ছি আমার প্রোগ্রামিং করার পরিমাণ তত কমে আসতেছে। বাট উইচ ইজ ভেরি ন্যাচারাল আমার হ্যাঁ। মনে হয়, যে সব জায়গায় এটা হবে, কিন্তু এটা ধরেন আপনি আপনি ইন্ডিপেন্ডেন্টলিও কাজ করতে পারেন হুম, সফটওয়্যার ডেভেলপার হিসেবে। সেখানে হয়তো আপনার কোড করার পরিমাণ কম, আপনার প্রবলেম সলভিং এর ইয়েটা বেশি। কোডের পার্টটা হয়তো আপনি এআই এর উপর ছেড়ে দিয়ে এরপরে ইউ সি যে ইফ ইট ফিটস ইন, হুম, অথবা ইউ ইউ ডু এ রিভিউ, কোড রিভিউ। কিন্তু আপনি যখন একটু সিনিয়রের দিকে যাবেন, তখন মেবি ইউ হ্যাভ টু রিভিউ আদার পিপল ওয়ার্কস অলসো। সো এটা আপনিও জানেন যে আপনার যদি বেসিক ঠিক না থাকে, এআই এর কোড দিয়ে কোথাও যদি আটকায়, আপনার ওটা সলভ করতে অনেক বেশি সময় লেগে যাবে আর কি। সো আই থিঙ্ক এআই হচ্ছে ভালো, বাট এই পিয়ার রিভিউ প্র্যাকটিসটাও আসলে আমাদের চালু রাখা উচিত। যে আমরা একজন আরেকজনের কোড রিভিউ করতেছি, বা একজন সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার আসলে একটা কাঠামো তৈরি করে দিচ্ছে, এই কাঠামোতে সবাই আগাচ্ছে। তাহলে যারা এখন পিয়ার রিভিউ করতেছে তারাও ইন ফিউচারে আসলে একটা টিম কিভাবে চালাতে হয়, তাদের আসলে পুরোপুরি কি তারা এআই নির্ভর হয়ে যাচ্ছে, নাকি নিজেদেরও ক্রিয়েটিভিটি এই জায়গায় পুট করছে, উনি খুব ইজিলি তখন সেটা ধরতে পারেন আর কি। হ্যাঁ মানে আমার আমার কাছে এটা একটা গুড থিং মনে হয় যে মেবি এত বিশাল কোড করে যে ইয়া হবে, উনি যদি বুঝেন যে আসলে কোডটা কিসের হচ্ছে, এটার ভিতরে হোয়াট দ্য নাটস এন্ড বোল্টস, দ্যাট ইজ এনাফ। উনি ই ক্যান থিঙ্ক ফর দ্য নেক্সট প্রবলেম তখন, বা নেক্সট এটাকে আসলে নেক্সট লেভেলে, হুম, বা হুম, এটার উপরে লেয়ার কি হবে ওটা নিয়ে তখন চিন্তা করতে পারে। বাট অনেক সময় ফার্স্ট লেয়ারে কোড করতে করতে আমরা হয়তো ওইটা হারায় যায় মাথা right. থেকে আর কি তখন। তো আমার মনে হয় না ইটস এ ব্যাড থিং, অ্যাজ লং অ্যাজ ইট ইজ এ কম্পেনিয়ন ফর প্রোগ্রামিং। সো ফর এক্সাম্পল আপনি যেহেতু এখন অনেক সিনিয়র রোলে আছে এবং ইউ হায়ার পিপল, সো যারা নতুন জেনারেশনে ইন্ডাস্ট্রিতে ঢুকবে, সো আমরা যখন পড়তেছিলাম ওই সময় আমরা মোস্ট ফোকাস করছি ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম। এখন এআই যেহেতু আসছে, আমি অনেক সময় অনেক জুনিয়রদের সাথে কথাবার্তা বলার সময় এই টপিকটা আসে আর কি, যে ওরা জিজ্ঞেস করে যে আমি কি শিখবো এখন অ্যাকচুয়ালি। সো আপনার কি মনে হয় যে এখন যারা জব মার্কেটে যাবে কয়েক বছরের মধ্যে তাদের আসলে কি শেখা দরকার, কিসের উপর ফোকাস করা দরকার? আই থিঙ্ক সবারই আসলে মেশিন লার্নিং, মডেল ট্রেনিং, এই বিষয়গুলোর বেসিক ধারণা থাকা উচিত। কারণ সে হয়তো পুরোপুরি এআই নিয়ে কাজ করবে না, সে হয়তো একটা মডেল ট্রেন আপ করে তার উপর বিল্ড আপ করে মানে সে হয়তো ফ্রন্ট এন্ডটা বানাবে বা ব্যাক এন্ডে কাজ করবে। বাট ওইটা যদি তার জানা থাকে, যেটা বললাম যে ওই ইনগ্রেডিয়েন্ট আসলে কিভাবে ইউজ করতে হয় সেটা যদি হুম, তার জানা থাকে, তাহলে তার যেই আহ, বলবো যে পোর্টফোলিও, বাট সে কি অফার করতে পারে টু এ কোম্পানি অর হিজ বস, এইটা আসলে অন্যদের থেকে অনেক বেশি সে আগে যাবে। তো মানে যেখানে সবাই চিন্তা করতেছে যে হাউ উইল ইউ সলভ ইট, একজন যে মেশিন লার্নিং জানে সে বলতে পারে যে আমরা এত কষ্ট করবো কেন, আমরা একটা ছোট মডেল ট্রেন আপ করে ফেলি, আমাদের কাছে তো অনেক ডেটা আছে, হুম, হুম, তারপর আওয়ার লাইফ উইল বি মাচ ইজিয়ার আর কি। সো এই যে একটা এক্সট্রা লেভারেজ রাইট। এই দেওয়াটা, so আমার মনে হয় যে এইটা জানা থাকলে উইল মানে অনেকগুলা ডোরস তার জন্য ওপেন হয়ে যাবে। আচ্ছা, সো আমি একদম জুনিয়র থেকে একদম সিনিয়র লেভেলে আসি। সো আপনি রিসেন্টলি যে ব্র্যাকে জয়েন করছেন এবং ব্র্যাকে আপনি যে 22টা অ্যাপ বানানোর যে মেগা প্রজেক্ট, রাইট। সো এই প্রজেক্টটাতে আছেন। সো এই প্রজেক্টটা নিয়ে একটু জানতে চাই যে এই প্রজেক্টটা কি এবং আপনি কিভাবে 22টা অ্যাপ সিলেক্ট করলেন, এবং যেহেতু আচ্ছা। বড় প্রজেক্ট, এটার জন্য ফান্ড হুম। ম্যানেজ করা, রিকোয়ারমেন্ট কালেক্ট করা ইটস এ বিগ থিং। সো এটা কিভাবে মানে প্রসেসটা যদি একটু ওয়াক থ্রু করেন। আচ্ছা, এইটা আসলে একটা প্রজেক্ট যেটার নাম হচ্ছে অ্যাপ মডার্নাইজেশন প্রজেক্ট, যেখানে ব্র্যাকে আসলে তো সফটওয়্যার আছে অনেক আগে থেকে।
প্রায় 2018-19 সাল থেকেই কিন্তু মানে ব্র্যাক বিভিন্ন রকম কাস্টমাইজড সফটওয়্যার বানায় নিছিল, কারণ হুম ব্র্যাকের যে স্কেল, ওরা যে স্কেলে ইউজ করে, ব্র্যাকের এমপ্লয়ি কিন্তু একদম রুট লেভেলের এমপ্লয়ি কাউন্ট করলে 2 লাখ প্লাস। ব্র্যাক আচ্ছা ইজ দ্য লার্জেস্ট এনজিও অফ দ্য ওয়ার্ল্ড, হুম হুম শুধু বাংলাদেশে না। সো এর যে ফিল্ড ফোর্স, মানে শুধু বাংলাদেশে না, ব্র্যাক এখন ইন্টারন্যাশনালিও কাজ করে। সো আফ্রিকার অনেকগুলো দেশে ব্র্যাক কাজ করে আর কি। হুম হুম সো এই পরিমাণ ফিল্ড ফোর্স এবং ওয়ার্ক অ্যাক্টিভিটি আসলে আহ, মানে বিজনেস অটোমেশন ছাড়া ম্যানেজ করা ওয়াজ ইম্পসিবল আর কি। right, ব্র্যাকের ইআরপি দরকার হয়, ব্র্যাকের বিভিন্ন রকম এমআইএস দরকার হয়, কারণ হুম, ব্র্যাকের তো অনেক প্রোগ্রাম, এডুকেশন right, প্রোগ্রাম আছে ব্র্যাকের, ধর মাইক্রো ফিন্যান্স প্রোগ্রামস আছে, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট প্রোগ্রাম আছে যেগুলার ভিতরে ওগুলা এক একটাই ওয়ার্ক এজ এ, ধরেন, ইন্ডিপেন্ডেন্ট কোম্পানির। right, সো এদের সবার কাজকে একসাথে করা এবং কমন ফিচার গুলো সফটওয়্যার ছাড়া আসলে পসিবল হচ্ছিল না। তো ওরা 2018-19 থেকেই করেছে, কিন্তু যেটা হয়েছে যে ডিফারেন্ট ডিফারেন্ট কারণে, সফটওয়্যার গুলো ডেভেলপ করার কারণে এগুলাকে একটা আইসোলেটেড সিস্টেমস right, হয়ে গেছে আর কি। সো এখন এসে আহ, সেই জিনিসগুলা ম্যানেজ করা, এবং এইটা এখন যেহেতু প্রায় 2 লাখ এমপ্লয়ি, এবং এইটা আগামী 2 বছরের মধ্যে প্রায় ডাবল হয়ে যাবে, 4 লাখ 5 লাখ হয়ে যাবে। তো এই লেভেলে স্কেল করা একটা সফটওয়্যার, এবং tough, এখন যে আর্কিটেকচারে বানানো হচ্ছে, যে ইনফ্রার উপর বানানো হচ্ছে, ওইটা আসলে আর নিতে পারছে না। সো ইউজারের এন্ড থেকেও স্লো, হ্যাং করা, নেটওয়ার্ক প্রবলেম ইত্যাদি অনেক রকম ইস্যু, ডেটা ফেলিওর ইত্যাদি হচ্ছিল। তো দে ডিসাইডেড যে তাদের যে লিগেসি অ্যাপ গুলো আছে সেগুলাকে তারা মডার্নাইজ করবে, আচ্ছা একদম আর্কিটেকচার লেভেল থেকে শুরু করে ইউজার ইন্টারফেস, ব্যাক এন্ড, এভরিথিং। তো ওই প্রজেক্টটা আমার অ্যাপ মডার্নাইজেশন প্রজেক্ট। তো এইটা যখন আমরা অ্যানালাইসিস করি, তখন উই থট অফ ইট অ্যাজ এ হাসপাতালের ইমার্জেন্সি রুম। সরি, আমি অনেক অ্যানালজি ইউজ করবো, এটা আমার একটা অভ্যাস, আমি খুব অ্যানালজি ইউজ করতে পছন্দ না করি। অ্যানালজি খুবই হেল্পফুল প্লিজ তো একটা হাসপাতালের ইমার্জেন্সি রুমে ধরেন 22টা পেশেন্ট, এবং হুম 22টা ইটস লাইক এন আইসিইউ, কিন্তু 22 জনের অবস্থাই ক্রিটিক্যাল। ইউ হ্যাভ আচ্ছা টু সেভ অল অফ দেম। এখন হাউ ডু ইউ প্রায়োরিটাইজ যে কাকে আগে বাঁচাবেন? কারণ আপনার ডক্টর এবং নার্সেস এর সংখ্যা সীমিত, সবাইকে আপনি একবারে দিতে পারবেন। সো ইউ ক্লাসিফাই কে সবচেয়ে ক্রিটিক্যাল কন্ডিশনে, এবং আচ্ছা সাথে সাথে কোনটা চেঞ্জ করলে ইম্প্যাক্টটা ওয়াজ হাই। হুম তো কিছু তো ফ্রেমওয়ার্ক আছে, ইম্প্যাক্ট ভার্সেস এফোর্ট, এই ধরেন যে কম এফোর্টে লার্জ ইম্প্যাক্ট, হুম কোনটা হুম, কোনটা পাওয়া যায়, এরকম বিভিন্ন রকম অ্যানালাইসিস করে আমরা আবার কিছু আমরা গ্রুপিংও করেছি, যে এই চারটা জিনিসের ফাংশনালিটি ইজ অলমোস্ট সিমিলার, দে শেয়ার ডেটা অ্যামং দেমসেলস। এখন একটা থেকে ডেটা ডাউনলোড করে আরেকটা আপলোড করতে হবে, কারণ যেহেতু দে আর নট ইন এ কমন স্ট্যাক। সো এরকম কিছু গ্রুপিং করে চারটাকে মিলে একটা সফটওয়্যার বানানো, দেন কোনটার ইম্প্যাক্ট সবচেয়ে বেশি এবং কোনটার ইউজার বেস সবচেয়ে বেশি, সেইটাকে প্রায়োরিটি দেওয়া, এরকম করে জাস্ট লাইক একটা ইমার্জেন্সি রুমের মতো আমরা ক্যাটাগরি করি। যে আমরা 22টা তো আমরা সব 1 বছরে করে ফেলতে পারবো না, ইটস এ হুম, মাল্টি ইয়ার প্রোগ্রাম আছে। তো 2024-এ আমরা সিলেক্ট করছিলাম 3টাকে, এবং এই 2025-এ এসে আমরা আরো 4টা সিলেক্ট করেছি। তো এইভাবে ক্রমান্বয়ে প্রত্যেক বছর কোনোটায় 4টা, কোনোটা 3টা করে এই জিনিসটা যখন 22টা থেকে আহ, কমে মোটামুটি 8টা 9টা বিগ ইয়াতে সফটওয়্যার এসে পৌঁছাবে আর কি। আচ্ছা সো এই যে মেগা প্রজেক্ট গুলো যেগুলো চলতেছে ইফ আই আন্ডারস্ট্যান্ড কারেক্টলি এগুলো তো অলরেডি রানিং প্রোডাক্ট মার্কেটে ইউজার আছে সো ইয়েস। অলরেডি রানিং প্রোডাক্টে আপনারা যখন একটা চেঞ্জ করতেছেন সো ডেফিনেটলি দেয়ার ক্যান বি ক্যাটাস্ট্রফি সো এই যে কাইন্ড অফ ফেল সেফ থাকার জন্য আপনারা কি কি স্ট্র্যাটেজি মেনটেন করেন আচ্ছা, এইটা আসলে আমরা শুরুতে উই থট যে উইল গো ইন অ্যাজাইল মেথড, যে আমরা ছোট কিছু একটা দিয়ে করবো বা কিছু, বাট আমরা দেখলাম যে ওইভাবে আসলে ইউজারের আসলে কোনো কাজে লাগবে না, বাই দ্য টাইম আমরা ফুল ইয়াতে পৌঁছাবো ইট উইল বি টু লেট আমাদের কাছে এটা পুরো অ্যাডপ্ট করাবে। সো প্রথমত মেথড হচ্ছে আমাদের একদম পিওর
এসডিএলসি মেথড ওয়াটারফলে যাইতে হবে। সো আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা নতুন সলিউশনটার একটা পুরোপুরি ক্লিকেবল ওয়্যারফ্রেম বানাই ফেলি। আচ্ছা। এবং সেইটা আমরা একদম ইউজারের কাছে নিয়ে যাই যে দেখেন আপনারা এতদিন তো এভাবে করতেন, এখন উই ডিজাইন দিস ওয়ে। ইউজাররা ওইটা থেকে তার যেহেতু হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স আছে, হ্যাঁ, আমরা প্রথমে রিকোয়ারমেন্টটা প্রায় ব্র্যাক টেকনোলজি থেকে, দে আর দ্য অ্যাগ্রিগেটর, ফুল ব্র্যাকেট যত টেকনোলজিক্যাল রিকোয়ারমেন্ট আছে ওনার কাছে আসে, দে আর আওয়ার ক্লায়েন্টস, ওনারা আমাদের কাছে ব্রিফ করে, আমরা একটা সলিউশন বানাই নিয়ে দেন যাই। বাট উই মেক শিওর যে আমরা যখন ডেমো করতেছি তখন এন্ড ইউজারও থাকে। সো এন্ড ইউজাররা দেখে আমাদেরকে কোয়েশ্চেন করে যে আচ্ছা এটা তো আমি করি, ওইটা আমি কোথায় গেলে পাবো, তো এইটা এভাবে কিভাবে পাবো, তখন ইফ দে অ্যাপ্রুভ যে না ঠিক আছে আমি যা ডেইলি করি ইয়ে করি, লেগেসিটা কিন্তু এখনো আছে। হুম সো হুম। উই ডেভেলপ দ্য হোল থিং প্যারালালি, পুরোটা বানাই। দেন আমরা ফিক্স করি যে একটা কাট অফ ডেট লাগবে, যে ডেটের আগে আমরা লেগেসির যেসব রিলেভেন্ট ডেটা আছে, আমার এখানে একটা ডেটা মাইগ্রেশন পিরিয়ড আমার থাকে, যে যে কোনো সফটওয়্যার করার পর আমাদের আই হ্যাভ টু গিভ ইট ডেটা মাইগ্রেশন পিরিয়ড, যেখানে ওই ডেটা গুলা এনে আমি এখানে ম্যাপ করবো আর কি, যে এটা আচ্ছা। এখানে যাবে এখানে যাবে ইত্যাদি। সো এইটা মোটামুটি একটা বড় কাজ থেকে সফটওয়্যার ডেভেলপমেন্টের প্রায় কাছাকাছি ইয়াতে এটা করতে হয়। সো পরে দেন যখন ডেটা মাইগ্রেশন সাকসেসফুল হয়, তারপর আমরা ওইটা একটা কাট অফ দিয়ে ধরি যে এত তারিখ থেকে আমাদের ইউজাররা আসলে এখন আর পুরান শেষ সিস্টেমে করবো। করবে না, এই নতুন সিস্টেমে ইউজ করা শুরু করবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, একটু তো ট্র্যাকশন। আবার হ্যাঁ স্যার। আরেকটা ছোট জিনিস অ্যাড করি, যেটা হচ্ছে আমরা রোল আউটটা আসলে পুরোটা একবারে করে দিই, যে 2 লাখ ইউজার আছে, 2 লাখ সবাই এক পরের দিন থেকে ইউজ করা শুরু করবে। আমরা ওই প্ল্যানটাও করি যে আমরা আসলে রোল আউটটা কিভাবে কিভাবে করি, আচ্ছা, যাতে করে ইম্প্যাক্টটা আমরা উই ক্যান কন্ট্রোল। ম্যানেজ আমরা করতে এটা পারি। ধরেন, হ্যাঁ, যেটা যদি এডুকেশন প্রোগ্রামের কোনো সফটওয়্যার হয়, মেবি আমরা 3টা স্কুলে, মানে ব্র্যাকেট তো অনেক স্কুল আছে হুম যারা হুম। ইয়েতে, তো ওদের জন্য আমরা যেটা বানিয়েছি সেইটা আমরা রাতারাতি যদি পুরো বাংলাদেশের সব স্কুলে দিতে চাই, আমাদের এত প্রবলেম আসবে যে উই ক্যান্ট হ্যান্ডেল আর কি। হুম। সো আমরা ওখানে কিছুটা অ্যাজাইলের সুযোগ হয়েছে, যে আমরা ঠিক আছে আমরা প্রথমে 3টা রোল আউট করি, দেখছি তারা কি ধরনের প্রবলেম পাচ্ছে, কি ধরনের ফিডব্যাক আসতেছে, ওইটা দেখে আমরা আস্তে আস্তে তখন তার স্কেলটা ইয়ে করে রাখি। তো ওইটাতেও আমাদের ওনাদেরকে কনভিন্স করতে হচ্ছে যে আমরা, ওনারা এইভাবে অভ্যস্ত না, ওনারা আর কি একটা নতুন সফটওয়্যার আসছে, যে সবাইকে হুম। একসাথে Used to. দিয়ে অভ্যস্ত আর কি। তো ওনাদেরকেও আস্তে আস্তে এটাতে অভ্যস্ত করতে হয়েছে, যে আমরা রোল আউটটাও আসলে এভাবে ফেজ বাই ফেজ করতে পারি। আচ্ছা, একটু ট্র্যাকশন চেঞ্জ করি। আই থিঙ্ক এই প্রজেক্ট নিয়ে মানে ঘন্টার পর ঘন্টা আলাপ করা যায় না আর কি। বাট আমি একটু ফোকাস করি Sure. ডিউ টু ইন্টারেস্ট অফ টাইম যে আপনার পার্সোনাল লাইফে, কারণ আপনি যখন অ্যাজ এ ওয়ার্কার কাজ করতেছেন, ইউ হ্যাভ এ ফেস দেয়ার, বাট এটার পিছনে তো একটা প্রিপারেশন থাকে, একটা মাইন্ডসেট থাকে। সো আমি যদি মাইন্ডসেটের কথা বলি, আপনি অনেকগুলা ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানিতে ডিফারেন্ট সেট অফ পিপলের সাথে কাজ করছেন আর কি। একদম যদি স্ট্রাইকিং ধরি, যে ফর এক্সাম্পল আপনি জিপিতে প্রায় এক যুগের মতো কাজ করছেন। জিপি একটা বিগ কোম্পানি, খুবই রেপুটেটেড কোম্পানি, খুব বড় জায়গা। তো আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে দেখছি যে বড় জায়গার চাকরি অনেকদিন করার পরে চেঞ্জ করাটা একটা বিশাল একটা মানসিক যুদ্ধ। সো আপনি কখন ফিগার আউট করেন যে আপনার আসলে চাকরি চেঞ্জ করতে হবে, এবং আপনি কিভাবে অ্যাপ্রোচ করেন ব্যাপারটা? আচ্ছা, আমি আসলে একটা ফিলোসফিতে বিশ্বাস করি, যে আমি যখন যেখানেই চাকরি করি না কেন, ইফ সামথিং ইজ গ্রোয়িং, গ্রো উইথ ইট। ইফ ইটস রকেট, মানে এটা ধরে থাকো, তুমি স্পেসে চলে যাবে আর কি। সো আমি যখন গ্রামীণ ফোনে ঢুকি তখন যেটা বলছিলাম, যে তখন আসলে 3G আসবে, 2G থেকে। সো দ্য এন্টায়ার ফোকাস কিন্তু, দ্য এভরি বাজেট, এভরি প্রমোশন, এভরি অ্যাওয়ার্ড ওয়াজ ফোকাসড অন টেকনোলজি ডিভিশন। তখন আর কোনো কিছুর কোনো বেল নেই, কারণ তখন গ্রামীণ ফোনের একটাই লক্ষ্য, যে 3G আনতে হবে, টেকনোলজি ভাইয়েরা আমাদের বাঁচাও, আমাদের এত তারিখের মধ্যে এত হাজার বিটিএস নিয়ে আসতে হবে, 3G জ্যাম নেই হবে, আমরা রাত দিন কাজ করতেছি। সো ফোকাসটা তখন ওখানে বসছে। সো আফটার 3G অ্যান্ড 4G, টেকনোলজি কিন্তু, মানে টেলিকমিউনিকেশনে ইজ প্রিটি মাচ দ্য সেম। 4G, 3G থেকে 4G, 2G থেকে 3G যাওয়া ওয়াজ ট্রেমেন্ডাস। 3G থেকে 4G যাওয়াটা ততদিনে উই নো যে কোথায় কোথায় কিভাবে ভুল করতে হইতে হবে? পারে। হ্যাঁ, খুব বেশি 4G থেকে 5G যাওয়া ওয়াজ আরো ইজি তখন, কারণ আমরা 4G সময় ইউ নিউ যে 5G তে
এক সময় এটা করতে হবে, তো আমরা ওইভাবেই আর্কিটেকচার বলেন বা ইয়া বলেন ইনফ্রাস্ট্রাকচার বলেন ওইভাবে বিল্ড ইট আপ, ক্যাপাসিটি রেখে দেখি। তো এরপরে যখন ডিজিটালটা আসতেছিল আই নিউ যে এই জিনিসটা বড় হবে এবং আমরা ডিজিটাল লাইফস্টাইলের দিকে আস্তে আস্তে যাচ্ছি। তো অ্যাপ নির্ভর হয়ে যাবে একসময় হুম হুম সবকিছু। তো তখন আই সুইচ টু ডিজিটাল, কিন্তু কারণ ততদিনে 2G 3G ওই আমার মনে হচ্ছিল যে যখন আমি বুঝতে পারি যে আমি সেম কাজই করতেছি গত বছরের যে এই বছর, তার মানে আসলে গ্রোথ হচ্ছে না, মানে এখানে আসলে কোম্পানির ফোকাস নেই। তো কোম্পানির ফোকাস কোন দিকে, হাউ ক্যান আই জয়েন দ্যাট পার্টি, ওভাবে করে চিন্তা করি। তো এখানেও সেম, যখন বায়োস্কোপ এবং জিডি মিউজিক একবার লঞ্চ হয়ে গেল, পিপল নিউ যে না এটা করা যেতে পারে। এবং বায়োস্কোপের সময় মানে অনেক কিছু নিয়ে তখন কাজ করতে হচ্ছে, যে আমার স্টেক হোল্ডার ম্যানেজ করতে হচ্ছে যে না ভাই এরকম একটা ওটিটি আসলে দরকার, কেন দরকার। কারণ আমি তো টেকনিক্যাল প্রোডাক্ট ম্যানেজার ছিলাম, তো প্রোডাক্ট ম্যানেজারকে আমার দিতে হইতো যে ভাই বাফার করবে না তো, ইউটিউবের মতো এক্সপিরিয়েন্স পাইতে হলে কি করতে হবে, কি লাগবে। সো এত ইনভেস্টমেন্ট তো করতে পারবো না, এই হুম ইনভেস্টমেন্টে কি পসিবল, ইত্যাদি ইত্যাদি। তখন আমি শিখছি যে সিডিএন কি জিনিস, হুম 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 হ্যাঁ লোকাল সিডিএন কি জিনিস, কেন ইউটিউব নেটফ্লিক্স এত সুন্দর এক্সপিরিয়েন্স দিতে পারে, আমরা কেন পারি না। হুম হুম হ্যাঁ, এই জিনিসগুলো আসলে কতটা ইনভেস্টমেন্ট হাংরি ওটিটি বিজনেস, এগুলো তখন শিখছি। সো যেহেতু একটা নতুন জিনিস আসতেছে, এইটার জন্য মার্কেটিং বাজেট বলেন বা এভরিথিং ওইটাই এর মধ্যে, আমরা 2017-তে উই লঞ্চ বায়োস্কোপ, 2016-তে জয়েন্ট ডিজিটাল টিম, 1 বছর ধরে আমরা জিনিসটা বানাই এবং 2017-তে উই লঞ্চ বায়োস্কোপ আর কি। এবং ওই বছর বায়োস্কোপ ওন দ্য বেস্ট আইসিটি অ্যাপ অ্যাওয়ার্ড, ন্যাশনাল অ্যাওয়ার্ড যেটা ফর বেস্ট অ্যাপ, ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড। সো তখন উই ওয়ার দ্য মানে সবচেয়ে ফোকাসড টিম ওই হুম জায়গায়, যে গ্রামীণ ফোনের একটা ফেস লিফট হচ্ছে, একটা ডিজিটাল ফার্স্ট ইয়েতে যাচ্ছে আর কি। এই কারণেই কিন্তু আমারও মানে ইয়ে ওইটাই ছিল যে আমি যেটাতেই কাজ করবো ওইটা শুড বি গ্রোয়িং। গ্রোয়িং হ্যাঁ, দেন মানে বাকিগুলো আসলে সেম কাহিনী আর কি, যে যখন আমি দেখছি যে ম্যাঙ্গোতে তো আমি সেম ওটিটি নিয়েই কাজ করতেছি বা হুম টেলিকমিউনিকেশন নিয়ে কাজ করতেছি, হোয়াটস নিউ, তখন আমি খুঁজতেছিলাম যে এআই যেহেতু তখন জাস্ট গরম হচ্ছে, চ্যাট জিপিটি আসছে মাত্র, এভরিবডি ওয়াজ সো এক্সাইটেড যে চ্যাট জিপিটি উইল চেঞ্জ এভরিথিং, এন্ড ইট ডিড চেঞ্জ এভরিথিং। হুম সো তখন যে এআই নিয়ে কাজ করতে হবে এরকম একটা জায়গা দরকার হতো। হুম হুম তখন ইভেন আমি মানে বেতনের হিসাবেও অলমোস্ট মানে যা পেতাম তার থেকে অনেক কমে জয়েন। কারণ ওখানে স্যালারিটা মূল ইস্যু ছিল, মূল ইস্যু ছিল যে আমার পোর্টফোলিওতে একটা এআই কোম্পানিতে হুম কাজ হুম করার ইয়ে হচ্ছে, দ্যাট ইজ মানে ইনভ্যালুয়েবল টু। হুম 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 সো ওইখানে কাজ করতে করতেই আবার যখন আমি দেখলাম যে আহ, মানে একটা এন্টারপ্রাইজ লেভেলে সফটওয়্যার নিয়ে কাজ করা, কারণ যে যত জায়গায় ইন্টেলিজেন্ট মেশিনস ওয়াজ এ স্টার্ট আপ, যারা কিছু এআই প্রোডাক্ট বানাইছে এবং সেই প্রোডাক্ট গুলা বিকাশ লাভ এবং দে টোক ইট, সো তাদের জন্য করে বানানো হয়েছে। সো এবং ওই প্রোডাক্ট গুলাই বছরের পর বছর বিকাশে চলছে, বাট স্টিল আই এম ওয়ার্কিং ফর বিকাশ। হুম ঠিক হুম আছে, হুম সো ওয়াই নট, ইফ আই এম ওয়ার্কিং ফর ব্র্যাক, তখন তো আমি আরেকটা বড় স্কেলে বড় মাঠে সফটওয়্যার বানাইতে পারবো। এখন যেখানে আমি হয়তো শুধু বিকাশের বিজনেস যারা দেখে, বিকাশের একটা টিম বা সেলস টিম বা ওদের জন্য বানাচ্ছে, তখন তো ইটস লাইক মেকিং সফটওয়্যার ফ্রম 20,000 পিপল টু 2 লাখ পিপল। তো তখন এসব চিন্তা করে সুইচ টু ব্যাক আইটি, যে ঠিক আছে এখানেও তো সেম কাজই 1 বছর ধরে করতেছি, না সি যে এখানে আসলে গ্রোথ যেভাবে চিন্তা করছিলাম ওইরকম হওয়া পসিবল না আনলেস ইন্টেলিজেন্ট মেশিনস বিকামস এ এন্টারপ্রাইজ হুম হুম একসময়। হুম তখন তো দেন আই সুইচ টু এ বিগার আইটি কোম্পানি আর কি। তো ওই যে ওই মেইন ফিলোসফি ওইটাই, যে মনে হয়েছে যেখানে মনে হয়েছে যে আই ক্যান গ্রো উইথ ইট, হুম হুম ওইখানে আই সুইচ। আচ্ছা আহ ট্র্যাকশন আর একটু চেঞ্জ করি যে আপনার প্রফেশনাল লাইফ থেকে একটু হবির দিকে আসি। সো আমি জানি যে আপনার সফটওয়্যার ইন্ডাস্ট্রির বাইরেও হবির দুইটা জায়গা হচ্ছে যে মিউজিক আর প্লেন স্পটিং। সো এই দুই এরিয়াতে আপনার এক্সপ্লোরেশনের গল্প যদি বলেন যে কিভাবে কি শুরু হয়েছে, কি কি করলেন। আর মিউজিকটা মানে আমার আসলে ভাই হবির শেষ নেই, ওকে মানে আমার হাজার হাজার হবি আমার।
যেটা করতে ভালো লাগে আমি জাস্ট করি, মানে ওকে। আমি মাস্টার অফ নাথিং, বাট সবকিছু আমার কাছে ট্রাই করতে ভালো লাগে। যে দেখি না ভালো লাগতেছে করতে। সো মোস্ট অফ দ্য কেসেস দে ফেল, এবং ট্রাই না করলে আসলে বুঝি না যে না ইটস নট মাই। আমি ছোটবেলা থেকে অনেক কিছু হতে চাইছি। আমি মিউজিশিয়ান হতে চাইছি, আমি কার্টুনিস্ট হতে চাইছি, ফটোগ্রাফার হতে চাইছি, তো সবকিছু একটু 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 করে করা হয়েছে। মিউজিকের শুরুটা হচ্ছে আসলে আমি এক সময় কবিতা লিখতাম, আমি সিরিয়াস টাইপের কবি ছিলাম স্কুলে থাকতে, 9-10 থেকে। সো আমি ক্লাস 10-এ এসএসসি পরীক্ষার পর আমার, তখন আমি দেখলাম যে জাতীয় কবিতা উৎসব হইতেছে। সো ওইখানে আমি সাহস করে কবিতা জমা দিয়ে দিলাম, আমি সিলেক্টেড হয়ে গেছি। তখন জাজ ছিল সুনীল গঙ্গোপাধ্যায়। তো উনি কবিতা পড়ে আমাকে ডাকছে, যে যারা যারা সিলেক্টেড হয়েছে তাদেরকে ডাকছে। তো উনি আমাদের দেখে খুবই অবাক হলেন যে আসলেই তুমি লিখছো নাকি এইসব। তো উনি আমাকে বলছিল যে ঠিক আছে, বড় হইতে হইতে এই কবিতাকে মেনে ফেলো না, যায় ধরে রাখো। তো আমি ওটা খুব সিরিয়াসলি নিছি যে না, কবিতা ধরে রাখতে হবে, সুনীল গঙ্গোপাধ্যায় বলছে। তো ইভেন আমি এত ভয় পাইছিলাম যে আমি তো তখন মাত্র এসএসসি পাস করছি, আমার নাম ডাকতেছে স্টেজে, যে কবিতা উৎসবে স্টেজে, মানে কবিতা সিলেক্ট হলে স্টেজে উঠে পড়া যায়, এটুকু প্রিভিলেজ দেয়। তো আমার নাম ডাকছে, আমি ভয়ে যাই না সামনে। আচ্ছা। তো এরপরে কবিতা লেখাটা ছিল, তো ওখান থেকে আমার একটা ফ্রেন্ড ছিল, রিজু মুন্তাসির। তো ওর সাথে পরিচয় হয়, ও ভাবলো যে তোর কয়েকটা কবিতাকে সব গান বানাই। যে বা মজা তো, মানে আমি জাস্ট লিখছি এমনি, সেটাকে ও দেখলাম যে কেমন জানি গান বানাই, ভেরি ট্যালেন্টেড মিউজিশিয়ান। তো ও আর আমি মিলে আসলে তখন একটু একটু মিউজিক করা শুরু করলাম। হয়তো এমন হতো যে ও আমাকে একটা সুর রেকর্ড করে দিত, আমি ওইটার উপর লিরিক্স বসাতাম, আবার অনেক সময় একটা লিরিক্সই লিখছি, এটাকেও দুইভাবেই করতো। তো ওভাবে করতে করতে আহ দেখা যেত যে আমি ইয়েতে উঠে, ইউনিভার্সিটিতে উঠে, আসলে আমার ইউনিভার্সিটির ক্লাসমেটদের সাথে খুব বেশি জমতো না। রিজু তখন আইবিএ তে পড়ে, আমি আসামে। তো আমি ক্লাস শেষ করে আইবিএ তে চলে যেতাম। তো এই কারণে রিজুর ফ্রেন্ডরা সব আমার ফ্রেন্ড এখন। আমার ক্লাসের ফ্রেন্ডের চেয়ে ওই ফ্রেন্ডদের সাথে আমার যোগাযোগ বেশি, কারণ আমি সারাক্ষণ আইবিএ তে গিয়ে বসে থাকতাম ক্যান্টিনে। আমি আর রিজু গান করতাম আর ওরা আড্ডা দিত, এরকম আর কি। তো ওই জম করতে করতে আমাদের মনে হলো যে আমরা একটা ব্যান্ড বানাই। তো আমরা একটা ব্যান্ড এখানে শুরু করি, এবং এরপরে 2000 পাশ করার আগে 2005-06 মিলে আমাদের একটা অ্যালবামও বের হয় তখন। আই ডোন্ট নো ইফ ইউ হার্ড দিস। আমাদের ব্যান্ডের নাম ছিল আইকনস। তো আমরা আইকনস এর জন্য তখন আমি আর রিজু ওয়াজ দ্য ফাউন্ডার এখানে। দেন অমিত আসে, অসি আসে, দেন শওকত আসে, মানে সব বিশাল বিশাল ট্যালেন্টেড মিউজিশিয়ানস আর কি। আইকনসের তো এই আমি অ্যালবামটা তখন আমার খুবই প্রিয়। আমি খুবই অনেক শুনছি। ইনফ্যাক্ট আপনার বেদিস্ট অমিত ভাইয়ের একটা ইন্টারভিউ উনি সময় দিচ্ছেন, আমি পডকাস্টে আছে আর কি, ওনার সাথে আমি কথা বলছি হ্যাঁ পডকাস্টে। হ্যাঁ, তাহলে তো আপনি সবই জানেন। তো ওই সব জানি না। তখন তো ওই অমিত জয়েন্ট আর কি তখন, এবং অমিত আসার পর আমি বেস বাজাইতাম আর কি আইকনসে, আর লিরিক্স লিখতাম। তো অমিত আসার পর আমি বললাম যে আসলে অমিতের সামনে বেস বাজানোটা একটা বেয়াদবি, কারণ ও একটা মারাত্মক লেভেলের বেসিস্ট আর কি। তো ও অনেক গুতাইতো যে না না, বাজা বাজা। ও কিছুক্ষণ পর প্র্যাকটিসে আর কি আমাদের একটু গিটার টিটার ধরতে দিত তখন। সো আমি বলতাম যে না ভাই, অমিত থাকতে হাউ ক্যান আই প্লে বেস অমিতের সামনে, এটা বেয়াদবি হয়ে যাবে। তো তো আমি ফোকাস করি লিরিক্সে, আমি যেটা পারি তুই বাজা। তো এরপরে আর কি আমি মোর ইন্টু লিরিক্স তখন। এবং অ্যালবামে হচ্ছে যে আমি অ্যালবামে একটা গানে বাজাইছি সত্য, এই গানটার মধ্যে অমিত জোরাজোরি করছে যে না, তোর একটা সিগনেচার একটু থাকা উচিত, তো একটা জায়গায় হচ্ছে আমি বাজাইছি। তো এরকম অনেক, মানে অ্যালবাম নিয়ে তো অনেক মেমোরিজ আর কি হয়ে যাবে। তো অ্যালবাম তো মিউজিকটা 14 আসলে মানে কত 20 বছর পূর্তি হইলো মনে হয় কিছুদিন আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে অক্টোবরের হ্যাঁ। শেষে ইয়ে হইলো। তো এটা মজা লাগে এখনো মানুষজন যে ইয়ে করে আর কি, আহ, মনে রাখছে এখনো অনেক গান। অনেক সময় হঠাৎ করে যখন বাজে রেডিওতে বা এফএমে, তখন খুব মজা লাগে। যে বা এমনি র্যান্ডমলি শাফল করতেছি ইয়েতে, স্পটিফাইতে, তখন আইকনসের গান হয়তো চলে আসে, এমনি ইয়ে লাগে। আর তখন আর ফটোগ্রাফিটা আসলে করি আহ, শখ থেকে, ছোট ছোট ডিজিটাল ক্যামেরা দিয়ে শুরু। সো ওইটারও কিছুটা টাচ আইকনসে আর অ্যালবামে আছে। আইকনসের হুম। অ্যালবামে সব ছবি আমার তোলা,
ইভেন আইকনসের কাভারের ছবিটা আপনার মনে আছে কিনা, ওইটা আসলে আমি হ্যাঁ, হ্যাঁ। একটা ওয়াও। সেলফ টাইমার ক্যামেরার একটা সেলফ টাইমার দিয়ে তোলা আর কি। So, নিজের কিছুটা সিগনেচার কাভারেও আছে ওই জায়গায়, আমি আছি কাভারে আর কি, মডেল হিসেবে, যদিও চেহারা বলতে যায় না। মুন্ডু ছাড়া একটা হাত তোলা ছবি, রাইট, রাইট। ওইটাই আমি ছিলাম কালো। আর কি তখন। হ্যাঁ, ওটা আমি একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এ আচ্ছা। তুলছিলাম, ইটের উপর ক্যামেরা সেলফ টাইমার দিয়ে দৌড় দিয়ে গিয়ে হারাইছিলাম। সো মিউজিকটাও তো ওইভাবে চলতেছিল আর কি। সো আমি 2010-এ পাঠশালায় ভর্তি হই, যেহেতু ফটোগ্রাফি নিয়ে ছিল। সো 2010-এ আমার মনে হলো যে জিনিসটা আসলে ভালো মতো শেখা উচিত, যে বেসিকটা বোঝা উচিত আর কি। সো আমি পাঠশালার কোর্স গুলা ওখানে করি, বেসিক, ফাউন্ডেশন, দেন 1 বছরের ডিপ্লোমা, এগুলো শেষ হুম। করি। আহ ওইটা করতে করতে আরো কিছু সার্কেলের সাথে পরিচয় হয়, ফটোগ্রাফি সার্কেল ইত্যাদি ইত্যাদি। আপনি যখন মিক্স সার্কেলে যাবেন, আপনার একটা মজা হচ্ছে যে এক সার্কেলের লোকজন আপনাকে আরেক সার্কেলের বিরাট কুতুব মনে করবে আর কি। তো আমার এটা খুব অ্যাডভান্টেজটা নিতে খুব ভালো লাগতো, মানে ফটোগ্রাফির সার্কেলের লোকজন মনে করতো আমি বিরাট কর্পোরেট কেউ, আর কর্পোরেট লোকজন মনে করতো আমি বিরাট ফটোগ্রাফির কুতুব আর কি। তো আমি দুই জায়গায় বেশ ভাবসাব নিতে পারতাম, এই কারণে মাল্টিপল শখ রাখার সুবিধা হচ্ছে এইটা। Advantage. তো ওইখানে করতে করতে, যেহেতু ফটোগ্রাফি, স্ট্রিট ফটোগ্রাফি ইত্যাদি করতাম, আমি আসলে একটা আমার প্লেনের প্রতি একটা দুর্বলতা ছিল। ছোটবেলা থেকে পাইলট হইতে চাইছিলাম এক সময়, কিন্তু হতে পারিনি চোখের কারণে, যেহেতু চশমা পড়তে হয়। সো ওই থেকে, মানে প্লেনের প্রতি আগ্রহ থেকে আমি দেখলাম যে প্লেন স্পটিং ইজ এ হবি, অ্যাকচুয়াল হবি, যে মানুষজন প্লেনের ছবি তুলে প্লেনের রেজিস্ট্রেশন হচ্ছে নাম্বার। ইয়ে করে, এবং তারা প্লেনের আওয়াজ শুনে, মানে আমি যাদের মেন্টর হিসেবে পাইছি আর কি, দেখেন প্লেনের আওয়াজ শুনে বলে দিতে পারে যে এটা কোন মডেল? কি আসতেছে, কোনটা যাচ্ছে, যে মানে ম্যাজিশিয়ানস, আমার শিখতেই হবে আর কি। So, এইটা আসলে আহ, তখন কিছুটা পড়াশোনা করে শিখতেছি, কিন্তু সবচেয়ে বেশি শিখছি হচ্ছে এই যারা সিনিয়র প্লেন স্পটার ছিলেন আর কি, তখন বাংলাদেশে হাতে গোনা ছিল, তখন মাত্র 3 জন হায়েস্ট করতো প্লেন স্পটিং আর কি। তো তাদেরকে খুঁজে বের করে ফিজিক্যালি মিট করে তাদের সাথে গিয়ে গিয়ে দেখে দেখে, ইভেন ওনারা আমাদের আহ, শিখেছে যে কিভাবে করে প্লেনের ছবি প্রসেস করতে হয়, কিভাবে করে ইন্টারন্যাশনাল ওয়েবসাইট গুলায় সাবমিট করতে হয়, আমি কিছু জানতাম না। ওনারা একদম ইভেন আমার ছবি প্রসেস করে দিয়েছে কারিম ভাই, ও, কারিব আহমেদ বলে একজন পাইনিয়ার আছে বাংলাদেশে। মানে আচ্ছা। তারও আগে ছিল আজিজ ভাই। আজিজ ভাই মোটামুটি 2000 সেই 1980s থেকে ছবি তুলে মানে বাংলাদেশের অনেক এয়ারপোর্ট এবং প্লেনের ছবি উনিই চিনাইছে পুরো ওয়ার্ল্ড কে আর কি। দেন পরের জেনারেশনে আসে হচ্ছে কারিব ভাই, ওনার কাছ থেকেই, কারিব ভাইয়ের কাছ থেকে শিখছি আমি আর কি, এভাবে করে যাচ্ছিল। তো দ্যাটস দ্য স্পটিং হবি আর কি। তো এই তো মিউজিক, প্লেন স্পটিং। সো আপনার এই যে প্লেন স্পটিং এর ক্ষেত্রে এখন আপনার স্কিল লেভেল কোন জায়গায়? আপনি কি সাউন্ড শুনে বুঝতে পারেন নাকি প্লেন পাখা টাখা দেখলে বুঝতে পারেন? আই ক্যান, আমি এখন সাউন্ড শুনে বুঝতে পারি, এখন অন্ধকারে লাইট দেখেও বুঝতে পারি কি যাচ্ছে। মানে ওয়ান্স ইউ লাভ দ্য, ধরেন, হবি, আপনিও বুঝে যাবেন কি খুব। আর বাংলাদেশে তো এমন অনেক ভেরিয়েন্টের প্লেন আসে বা উম, কিছু আসে, কদাচিৎ হয়তো ইয়ে কিছু আসে, বাট ম্যাক্সিমামই কমন, প্রতিদিন সেম বা কিছু। তো আপনি এখন কয়েক কিছুদিন ফলো করলে আপনিও বুঝে যাবেন ভিডিও আছে এটা যাচ্ছে। তো আপনার কাছে আমি অ্যাকচুয়ালি মাঝখান দিয়ে একটু ট্রাই করছি, কারণ বোয়িং এর যে একদম সবচেয়ে বড় ফ্যাক্টরিটা এটা আমার বাসা থেকে 10 মিনিট দূরে। আর আমার এভারেট? এভারেট। ও, সিয়াটেলে তো এভারেট, সিয়াটল আচ্ছা এভারেট। আচ্ছা। তো আমার ঠিক বাসার উপর দিয়ে আপনার সাথে কথা বলার এই কিছুক্ষণের মধ্যে মিনিমাম 15টা প্লেন আমার বাসার উপর দিয়ে গেছে আর কি। ও লাকি। তো আমি হচ্ছে মাঝখান দিয়ে চেষ্টা করছি, কিন্তু সামহাও আমাকে দিয়ে হয় না ব্যাপারটা। সরি ফর দ্য ইন্টারাপশন। আপনারা যদি একটু সাবস্ক্রাইব করেন চ্যানেলটা, ইট হেল্পস উইথ মাই গ্রোথ। থ্যাংক ইউ। তো আপনার কাছে কোন জিনিসটা আসলে প্লেনের সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করে, যে টেকনোলজি, নাকি দূর থেকে প্লেনের তোলা ছবিগুলা, নাকি মানে যে প্লেন দেখা যে একটা অ্যাডভেঞ্চারের ব্যাপার আছে, কোন জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি টানে? আমার সবচেয়ে অ্যাকচুয়ালি দ্য ইঞ্জিনিয়ারিং পার্ট, মানে ইটস এ ইঞ্জিনিয়ারিং মার্ভেল আসলে, সো মেনি হ্যাঁ। সিস্টেমস এটার মধ্যে, এবং মানুষ তার চেয়ে কত গুণ বড় একটা জিনিস যে বানায় ফেলছে, এবং রানিং সাকসেসফুলি, এবং এইটার যে
মানে ধরেন মেডিকেল সায়েন্স আছে না, মেডিকেল হ্যাঁ, সায়েন্স তো হ্যাঁ, একদিনে হয় নাই, দিনের পর রাইট। দিন কত মানুষ, কত কাটাছেঁড়া, কত কেস স্টাডিজ, কত গবেষণা তারপরে। সো এভিয়েশনও সাচ এ ওয়ার্ল্ড যেটা ইজ নট যে একবার ইভলভ হয়ে গেছে এটা দিয়ে চলছে, মানে প্রতিবার যেভাবে যেভাবে ইভলভ করতেছে এবং একটা চ্যালেঞ্জ ইয়ে করতেছে, একদম সে রাইট ব্রাদার্স থেকে শুরু করে এখন পর্যন্ত, এই দিস জার্নি ফ্যাসিনেটস মি, হুম, যে হুম। মানুষ আসলে তার নিজের চেয়েও কত বড় জিনিস বানায় ফেলতে পারে এবং উইন করতে পারে, দ্যাট ইন্সপায়ার্স মি। সো আপনি প্লেন স্পটিং এর জন্য কি আপনি কোনো একটা স্পেসিফিক জায়গা সবসময় ইউজ করেন, নাকি আপনার স্পট করার জন্য ডিফারেন্ট প্লেস আপনি প্রেফার করেন? হ্যাঁ মানে ঢাকায় আসলে খুব বেশি যে মানে সুইটেবল স্পটস আছে তা না, তা তো না একটাই। এবং বেশ কিছু রেস্ট্রিকশনও আছে। প্লাস হচ্ছে যে মানে ওখানকার প্রথম প্রথম আমরা যখন করতাম, যখন খুব কম ছিল লেন্স স্পটারের সংখ্যা, তখন ইট ওয়াজ ইজি, যে মানুষজন খুব বেশি তো জানতো না যে কি হুম, হইতো না হইতো। সো আমরা যখন করতাম তখন উই ট্রাইড যাতে ধরেন ওইটা তো একজনের বাসা, অ্যাকচুয়ালি কারো বাসায় গিয়ে আমরা পারমিশন চাচ্ছি তার ছাদে যাওয়ার হুম, বা হুম। তার বারান্দা যাওয়ার, যেমন একটা অচেনা অচেনা আপনার দরজা খুলে কেউ যদি বলে আমি একটু আপনার বারান্দা দিয়ে ছবি তুলবো, এটা একটা কাইন্ড অফ ইয়া হয়ে যায়, ওই ছবি দিয়ে আপনি কি করবেন, বা এটা তো একটা সিকিউরড এরিয়া, হ্যাঁ আমাদেরকে অন্য কোনো ওই জিনিসগুলা, ব্যারিয়ারটা ওয়াজ ভেরি হাই আর কি তখন বোঝানো। তো তখন আমাদের অনেক কষ্ট করতে হয়েছে যে একটা বাসা যদি কোনোভাবে কনভিন্স হইতো আমরা ওইটাই বেশিরভাগ সময় ইউজ করতাম আর কি। তারপরে চিন্তা করতাম যে এটা মানে ওখানে তো আসলে গাছ টাছ হয়ে যায়, সামনে ভিউ অবস্টাকল হয়ে যায় রাইট। তো, তখন আবার নতুন ইয়ে ইয়ে করতে হয়। সো মাঝখানে আসলে আমি বলবো যে 2013-14 থেকে মোটামুটি করোনার আগ পর্যন্ত একটা বেশ রাইজ হচ্ছিল প্লেন স্পটিং, বাংলাদেশে খুব হুম, হুম। পপুলার হচ্ছিল এবং লটস অফ নিউ স্পটার্স আসতেছিল। সো রাইট। ওদের কাছে আসলে ধরেন প্লেন স্পটিং এর মেইন জিনিসটাই ছিল প্লেনের ছবি তোলা ওই পর্যন্ত। সো এটার যে একটা আরেকটু ব্যাকগ্রাউন্ড পড়াশোনারও দরকার আছে, মানে আইডেন্টিফাই করা, ওইটার থেকে থ্রিল ওয়াজ যে আমি একটা প্লেনের ছবি কত কাছ থেকে তুলতে পারছি, ওইটার কিছু ব্যাড ইম্প্যাক্ট পড়ছিল তখন। হুম। কারণ মানুষজন জোর করে কারো ছাদে উঠে যাচ্ছিল পারমিশন না নিয়ে, ছবি তুলতেছিল, যেটা লোকজন খুব বিরক্ত হচ্ছিল। বিরক্ত। তো ওরা এমনও হয়েছে যে কমপ্লেইন করছে টু দ্য অথরিটি, ধরেন আচ্ছা। এয়ারফোর্স এর কাছে বা ইয়ের কাছে। সো সো এয়ারফোর্স এর ওরা একবার এসে 3-4 জন স্পটারকে ধরেও নিয়ে যে আচ্ছা। আপনারা কেন আমাদের ফাইটার ছবি তুলতেছেন, এগুলো আপনারা কি করেন, এই যে সন্দেহজনক গতিবিধি এসব। হ্যাঁ তারপর ছেড়ে দিছে, বাট মানে যেহেতু তারা কমপ্লেইন পাইছে সেই কারণে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু অ্যাকশন but তো নিতেই হবে। হ্যাঁ উই ট্রাই টু অ্যাভয়েড যে এই ধরনের ইয়ে যাতে না হয় আর কি। এখন আবার ট্রেন্ডটা যেহেতু চলে গেছে, এখন শুধুমাত্র যারা খুব কোর মানে ডেডিকেটেড তারাই হচ্ছে প্রপারলি স্পট নিয়ে পারমিশন নিতে পারে। আর একটা সময় ছিল যে যখন ডিসি-10 বাংলাদেশে ছিল, হুম। আনটিল ইট গট স্ক্র্যাপ, তো যারা ওয়ার্ল্ডের মধ্যে লাস্ট ডিসি-10টা আমাদের ছিল, বাংলাদেশ হুম। বিমানের ক্ষেত্রে। তখন এইটাতে ওঠার জন্য চড়ার জন্য আসলে অনেক বিদেশি প্লেন স্পটার আসে। ওই আচ্ছা। সময়টা খুব মজার ছিল যে উই ইউজ টু হোস্ট দেম, ওনাদেরকে জায়গা চেনানো, কোন জায়গা থেকে ছবি তোলা যায়, ওরা আমাদের সাথে কন্ট্যাক্ট করে যোগাযোগ করতো, আসতো। ইভেন লাস্ট ফ্লাইটে ওঠার জন্য আমি আর কারিব ভাই ঢাকা থেকে বাসে চিটাগং গেছি, দেন ডিসি টেনে করে ঢাকায় আসছি, জাস্ট ডিসি টেনে উঠতে পারবো ওই লেকটার জন্য। এই কারণ তখন এটা রুট ছিল কুয়েত, চিটাগং, ঢাকা। চিটাগং টু ঢাকার একটা ডোমেস্টিক টিকিট কিনে হুম। আমরা যে ডিসি ট্রেনে উঠতে পারছি। এই জন্য জাস্ট রিটায়ার করার কিছুদিন আগে আমরা জানতাম যে রিটায়ার করবে, তার আগে একটা ট্রিবিউট দেওয়ার জন্য আমরা ইয়ে করছি। আমরা সারা রাত মানে রাতের বাসে করে চিটাগাং গিয়ে সকালে নামছি, তারপরে সিএনজি নিয়ে এয়ারপোর্টে গেছি, তার কিছুক্ষণ পরেই আবার চলে আসছি ঢাকা, জাস্ট ফর দিস স্ট্যান্ড ডিসি ট্রেনে। ওখানে মানে ক্যাপ্টেন ওয়াজ ভেরি নাইস, আমাদের ককপিটে টকপিটে নিয়ে গিয়ে সবকিছু ইয়ে করছিল। So, ওই প্রিভিলেজ গুলো এখন যেটা হয়েছে যে প্লেনের ছবি তুলতে তুলতে অনেক পাইলটের সাথে পরিচয় হয়েছে, মানে অনেক
মানে ধরেন প্রাইভেট গ্রুপে অ্যাড হইতে পারছি হুম পাইলটদের, হুম তাদের কথাবার্তা শুনি দে, তারা খুব উৎসাহ দেয় যে এটা আসতেছে, জানো নাকি ওইটার ছবি তুলতেছে নাকি, একটা ভালো ছবি প্রশংসা করে। তো দেখা গেল যে একটা ছবি তুলছি, ওই পাইলট আমাকে খুঁজে বের করছে যে ভাই এই ছবিটা আমাকে দেন, এটাকে আপনি ওয়াও তুলছেন। তো এইগুলো অনেক কানেকশন তৈরি করে হুম আর কি। হুম হুম সো আপনার প্লেন স্পটিং এর হিস্টোরিতে এমন কোনো মোমেন্ট কি আছে যে আপনি আনএক্সপেক্টেডলি কোনো রেয়ার কোনো একটা এয়ারক্রাফট পেয়ে গেছেন যেটা এক্সপেক্ট করতেছিলেন না, এরকম বেস্ট মেমোরি? হ্যাঁ, হ্যাঁ, এরকম অনেকবার হয়েছে। মানে আমরা একটা রেগুলার ডে, আমরা জানি যে কি আসবে কি আসবে, কিন্তু একটা আনইউজুয়াল সাউন্ড পাচ্ছি যে কি আসতেছে, দেন ইট কেম, ওয়াও, এটা এরকম হয়। মানে যেহেতু বাংলাদেশের অবস্থানটা খুবই একটা ক্রিটিক্যাল জায়গায়, হুম হুম তো এয়ারক্রাফট আসলে ট্রাই করে কি যতটা সম্ভব ল্যান্ডের উপর রাখতে, ওর রুট দিয়ে দিয়ে। সো ওই আহ, সরাসরি বঙ্গোপসাগরের উপর না দিয়ে ও হয়তো চিটাগং, ঢাকা এই রুটে যায়। সো এই ইয়াতে হতে আমরা অনেক সময় ফুয়েল স্টপ পাই। আচ্ছা মানে একটা সে হয়তো এই যে এভারেস্ট থেকেই প্যাসিফিক পার হয়ে এই পাশে হয়তো সিঙ্গাপুরে একটা স্টপ ওভার দিল, দেন বাংলাদেশে একটা স্টপ ওভার দিয়ে ইউরোপের কোথাও চলে যাবে। হুম, এই মাঝখান দিয়ে আমরা এটা পেয়ে গেলাম। সো দেয়ার ওয়াজ ওয়ান MD-11 ফেডেক্স কার্গো। আচ্ছা বাংলাদেশে ফেডেক্স কার্গো আসে না, আমরা শুধু ছবিতেই দেখছি। So, আচ্ছা হঠাৎ করে আমি একদিন পেয়ে তো বলি shit, সামনাসামনি যে ফেডেক্স কার্গো MD-11 দেখবো কোনোদিন। মানে MD-11 হচ্ছে 3 ইঞ্জিনের একটা এয়ারক্রাফট আর কি। আচ্ছা ডানার উপর একটা ইঞ্জিন থাকে, পাখার নিচের দিকে থাকে একটা। ফেডেক্স এর প্লেন তো বাংলাদেশে আসে না নর্মালি। সো ওইটা ওয়াজ এ রিয়ার মোমেন্ট। দেন এয়ারফোর্স এর কিছু প্লেন আছে যেগুলো আমি ছবি তোলার জাস্ট 2 দিন পরেই দে ডিক্লেয়ার, যেগুলো অ্যাবান্ডেন্ট আর কি। তো এগুলা যে অ্যাক্টিভ অবস্থায় হয়তো শুধু আমিই ছবি তুলছি, এগুলা খুব রেয়ারলি বের হইতো। বের হইলেও হয়তো চিটাগং এ বা ইকোলা বেস ছিল। সো রিটায়ার করার জাস্ট কয়েকদিন আগে A5 নামে একটা ভেরিয়েন্ট ছিল বাংলাদেশ এয়ারফোর্সের, আচ্ছা অ্যাটাক এয়ারক্রাফট আর কি, বম্বার ছিল এগুলা। এগুলো এখন নাই, রিটায়ার্ড করে এখন হয়তো কোনো জায়গায় গেট গার্ডস হয়ে গেছে আর কি, গেটের মধ্যে লাগানো যে এয়ারক্রাফট গুলো থাকে ওগুলা হয়ে গেছে। কিন্তু মানে আমার কাছেই কিছু ছবি আছে যে অ্যাক্টিভ ডিউটিতে ট্যাক্সিং করতেছে আচ্ছা করতেছে আর কি। তো এই রেয়ার মোমেন্ট গুলো পরে আহ ইন্ডিয়ার প্রেসিডেন্ট আসছিল বাংলাদেশে, সেই এয়ারক্রাফটের ছবি। তারপর বিশেষ করে এই প্রেসিডেন্সিয়াল ভিজিট গুলা বা বাংলাদেশে যখন কোনো সম্মেলন হয় বা কিছু হুম, হয়, তখন অনেক রেয়ার এয়ারক্রাফট দেখা যায়, রাশিয়ান এয়ারক্রাফট আচ্ছা বা আচ্ছা আচ্ছা ইউরোপিয়ান যারা সচরাচর বাংলাদেশে আসে না, এই ধরনের কাজে আসে। আচ্ছা আচ্ছা ইন্টারেস্টিং। সো আপনি তো মেনশন করলেন যে আপনি ম্যাক্সিমাম হচ্ছে বিল্ডিং এর উপর থেকে ছবিগুলো তোলেন আর কি। সো কখনো কি ঢাকা হ্যাঁ, এয়ারপোর্টের রানওয়ের ওই পাশ থেকে তোলা ট্রাই করছেন? হ্যাঁ, ইভেন হ্যাঁ, ওই মানে আমাদেরকে ক্যাব থেকে যোগাযোগ করে ওদের ক্যালেন্ডার বা আচ্ছা এগুলোর জন্য অনেক ইয়ে হচ্ছে। দেন ইউএস বাংলা, এয়ার অ্যাস্ট্রা এদের যখন নতুন এয়ারক্রাফট আসে, ইভেন হুম বিমানের 787 গুলা যখন আসা শুরু করলো প্রথম হুম আর হুম কি। হুম সো আমাদের প্লেন এক প্লেন স্পটার ভাই এই এই পাশের ইউএস এর পার্টটুকু কভার করছে, যে সিয়াটলে ওদেরকে হ্যান্ড ওভার করতেছে এয়ারক্রাফট, ওনারা এখান থেকে যাত্রা শুরু করলো। দেন ঢাকার পার্টটা আমরা কভার করছি, উই ওয়ার হায়ার্ড ওয়াও বাই বিমান। যে এই জার্নিটা আর কি, বাংলাদেশে ফার্স্ট 787 যখন আসে আর কি, দ্যাট ওয়াজ অ্যান এক্সাইটিং টাইম। বিমানের 787 আমরা তো দিন ধরেন অন্য জায়গায় দেখছি, তো ঢাকায় তখন 787 আসতো না। তো বিমান একবারে 6টা 787 কিনে আর কি তখন। তো ওইটার মধ্যে ফার্স্ট যে লটটা আসা শুরু করে, দ্যাট উই কাভার্ড। তারপরে ইউএস বাংলার বেশ কিছু নতুন এয়ারক্রাফট আসে, ওগুলাতে ইউএস বাংলা আমাদের সাথে ইয়ে করে যে আমরা কি, মানে ওরা ছোটখাটো একটা সিরিমনি করে আর কি। হুম ফার্স্ট হুম হুম যখন আসে তখন ওয়াটার ক্যানন স্যালুট দেয়, হুম ইটা হুম কাটা হয়, ওদের ইয়ে ছবি টবি তোলা হয়। এয়ার অ্যাস্ট্রার ফার্স্ট এয়ারক্রাফট যখন আসে, তখন এয়ার অ্যাস্ট্রার সিইও আমাদের ফ্রেন্ড হুম মাসুদ ভাই, উনি কন্ট্যাক্ট করে যে ইয়ে আছে। তো এই যে উই মেক নিউ ফ্রেন্ডস তখন আর কি, যে এয়ারলাইন্স দের সাথে ওরাই তখন বলে যে আমাদের নতুন এয়ারক্রাফট আসতেছে, বাই নট ইউ কাম। তো ওগুলা খুব ইয়ে হয় একদম, টারমাকে দাঁড়ায় বা রানের পাশে থেকে বিগত DC-10 এর সময়ও আমাদের ইনভাইট করছে। আমরা লাস্ট ফ্লাইটটা হচ্ছে একদম
টারমাকে দাঁড়ায় ওখান থেকে ওকে বিদায় জানানোর সুযোগ পাইছে। তো অনেকে তো কানতে কানতে সে আর আরডিসিতে চলে যাচ্ছে। আচ্ছা, এমন কোন প্লেনের মডেল কি আছে যেটা মানে আপনার বাকেট লিস্টে আছে যে যদি ইন পার্সন দেখতে পারেন? ছিল বাট এখন ইম্পসিবল। যেটা ওই যে অ্যান্টনভ 225 একটা ছিল, আচ্ছা রিয়া, আচ্ছা 6 ইঞ্জিন এয়ারক্রাফট, ওয়ার্ল্ডস লার্জেস্ট এয়ারক্রাফট। সেইটা তো ওই যে ইউক্রেন যুদ্ধে বম্বিং এর কারণে চলে গেল। আরেকটা আছে, যদি কোনোদিন আমেরিকা যাওয়ার সুযোগ হয়, SR-71 ব্ল্যাকবার্ড, ওইটার আচ্ছা। সামনে সামনে দেখার মানে এই স্মিথসোনিয়ান যাওয়া ইজ লাইক, ধরেন মানুষ যেভাবে হজে যাওয়ার জন্য ওয়েট হ্যাঁ করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি ওইভাবে ওয়েট করি যে জানি না কোনোদিন যেতে পারবো কিনা, বাট যেই যায় আমি বলে দিই একটা ছবি তুলে আমাকে পাঠায় আর কি। তো মেবি সামডে। আচ্ছা, টাইম যেহেতু ঘনে আসছে একটু শেষ দিকে আসি। সো সো আপনার এই যে মাল্টিপল হবি, সো আমি আমার পার্সোনাল ক্ষেত্রে দেখছি যে আমার এরকম প্রচুর হবি ছিল ছোটবেলা থেকে, এবং উইথ টাইম মেনি ড্রিমস ফেড অ্যাওয়ে। ফর এক্সাম্পল, আমি ছোটবেলায় ফিল্ম মেকার হইতে চাইতাম, এবং আই নো এজ এ ফ্যাক্ট যার জীবনে কখনো মুভি বানানো হবে না। সো আপনার কি এরকম এই যে লস্ট ড্রিমস নিয়ে ডিল করা হয়, এবং হাউ ডু ইউ ফিল অ্যাবাউট লাইক মুভিং অন লাইফ, এবং অনেক পছন্দের জিনিস হারিয়ে যাচ্ছে? হ্যাঁ, মানে যেমন আমি কার্টুনিস্ট হতে চাইতাম এক সময়। ছবি আমার আঁকা আঁকি খুব বেশি ভালো না, এই কারণে হয়তো আমি হতে পারি নাই, কিন্তু আই ট্রাইড। আমি মেহেদী হক ভাইয়ের কার্টুন কোর্স করছি, পাশ করছি, আচ্ছা দেন কিছু কিছু কার্টুন আঁকছিও ওই জায়গায়। কিন্তু আহ, যেটা হচ্ছে জিনিসটার মধ্যে যে কোনো হবিতে তো ইফ ইউ গিভ ইট টাইম, ইট রিওয়ার্ড ইউ ট্রেমেন্ডাসলি আর কি। হুম, সো দেখা গেছে যে কার্টুনে বা আঁকাতে মেবি আমি ওই টাইমটা যখন দেওয়ার কথা ছিল বা দেওয়া উচিত ছিল, মেবি আমি দিতে পারিনি। আমি ওইভাবে নিজেকে বোঝাই যে হয়তো এখনো ইফ আই ক্যান, মানে রেগুলার বেসিসে যদি আমরা এটাতে টাইম দিতে পারি তাহলে হয়তো ইয়ে করতে পারি, এটার আচ্ছা মধ্যে হয়তো এক্সেল করতে পারবো। তো আমি নিজেকে ওইভাবে সান্ত্বনা দিই। এই যে ফিল্ম মেকিং এর এক সময় ভূত চাপ ছিল আমার মাথায়, আমার এখনো দুনিয়ার ফিল্ম মেকিং এর বই বাসায় আছে। বাট দেন আমি নিজেকে মানে বুঝাই আর কি, যে ফিল্ম মেকিং তো আসলে ইজ কম্বিনেশন অফ অনেকগুলো আর্ট ফর্ম। হুম, সো ইফ আই ক্যান্ট প্রত্যেকটা আলাদা আলাদা করে যদি আমি ভালো করতে না পারি, আমি আসলে ভালো ফিল্ম তো তখন বানাতে পারবো না। সো ওয়াই নট আই ফোকাস অন আগে যে স্টোরি টেলিংটা ঠিক মতো করতে পারি কিনা, বা ফটোগ্রাফিটা ইভেন ঠিক মতো বুঝি কিনা, লাইটস বুঝি কিনা, এরপরে না হয় দা হোল ফর্ম ফিল্ম মেকিং এর দিকে যাওয়া যাবে আর কি। তো আচ্ছা ওখানে আমার প্রত্যেকটারই এক্সকিউজ আছে, বাট এই ড্রিমস গুলো মরে নেই, আসে আর কি কোন এক সময় ভিতর ভিতর। কারণ আমি তো আমার মাঝখানে শখ হয়েছে, আমি বিশেষ করে করোনার সময় যে আহ, আচ্ছা ঠিক আছে দেখি ম্যারাথন দৌড়াতে পারি কিনা, দৌড়াদৌড়ি আচ্ছা শুরু করছিলাম, প্রচুর অ্যাক্টিভ ছিলাম 2 বছর আর কি, ফার্স্ট ম্যারাথন ইয়া পর্যন্ত। সো আমি আমার জীবনে প্রথম ইভেন্টই ছিল একটা হাফ ম্যারাথন, যেখানে আমি জীবনে ধরেন 5 কিলোমিটার 10 কিলোমিটার ধরে আমি একটা ইভেন্টের নাম দিয়ে দিচ্ছি। সেটা সবচেয়ে কঠিন ট্রেইল ম্যারাথন, আচ্ছা। শমশেরনগর চা বাগানের পাহাড়ের মধ্যে 21 কিলোমিটার। আই হ্যাভ নো আইডিয়া ওয়াও। যে 21 কিলোমিটার কতটুকু বাট আমি ইউটিউব দেখে হাউ টু প্রিপেয়ার করে ম্যারাথন আমি বসুন্ধরার মধ্যে দৌড়ায় দৌড়ায়, এবং আই ফিনিশড। যে হয়তো সবার পরে শেষ করছি, বাট আই ফিনিশড ইন প্রপার টাইম আর কি। এরপরে 7 দিন শয্যাশায়ী ছিলাম, সেটা ডিফারেন্ট হিসাব, বাট আমি তো শেষ করছি অ্যাটলিস্ট, যে আমি হার্ট অ্যাটাক যে হয় না, হইতে এটা একটা চাইছি। বিশাল ব্লেসিং। অনেকে তো হার্ট হ্যাঁ অ্যাটাক হ্যাঁ করে। মানে হ্যাঁ, আর ওই যে ডিএনএফ হয়, ডু নট ফিনিশ, মাঝখানে আর হ্যাঁ হ্যাঁ। কুইট করে আর কি। সো আই ডিডন্ট কুইট। এবং আমি তো বলতে পারবো যে আই ট্রাইড, যে মেবি রাইট নট, রাইট। আমি খুব ভালো রানার হয়তো না, এখন তো অনেক প্রো রানার আছে, আয়রন ম্যান ইত্যাদি হুম। আছে, বাট ওই যে আমার তখন তখন একটা রানার সার্কেল আছে এখন। আচ্ছা আই নো রানার বাংলাদেশের রানিং সার্কেল আসলে কি হচ্ছে না হচ্ছে, লোকজনের সাথে দেখা হইলে এসে হার্ট টাট করে, ইথার ভাই করে। ওইটাও ভালো লাগে যে আমি যদি এই শখে না আসতাম, এই মানুষগুলোরও তো আমি চিনতাম। রাইট। সো একটা শখের থ্রুতে কিছু মানুষ চিনা হয়েছে, এটাই কম। সো আপনার এই হবিগুলা, মিউজিক, প্লেন স্পটিং, রানিং, সবকিছু আপনার প্রফেশনাল লাইফে কিভাবে ইম্প্যাক্ট করে? ওই যে বেসিক, আসলে সবগুলোরই এক, টু হ্যাভ এমপ্যাথি টুয়ার্ডস পিপল, টু মেক এ কানেকশন, এবং টেকনোলজি তো কামস সেকেন্ড। প্রথম হচ্ছে পিপল, দেয়ার মাইন্ডসেট এন্ড দেয়ার প্রবলেমস। এটা যদি আমি বুঝতে পারি তাহলেই এজ এ
সফটওয়্যার ডেভেলপার বলি বা এজ এ প্রোডাক্ট ম্যানেজার বলি, আমি আসলে তার প্রবলেম সলভ করতেছি এরকম আর মনে হবে না। তখন মনে হবে যে এই প্রবলেমটা যদি আমার হইতো, হাউ ক্যান আই সলভ আর কি। সো ফটোগ্রাফিতেও যেমন আমরা শিখছি যে ঠোস করে গিয়ে একটা মানুষের ছবি তুলে ফেললাম, ওইটার থেকে আগে যদি আমি মানুষটার সাথে একটা কানেকশন বিল্ড আপ করি, তাহলে সে যে এক্সপ্রেশন দিবে এবং একটা অড মুহূর্তে তার ছবি তুলে যে এক্সপ্রেশন দিবে, সো এই যে হিউম্যান কানেকশন গুলা শেখা। দেন ইউজার রিসার্চের সময় শিখছি আসলে যে ডোন্ট বায়াস পিপল টুয়ার্ডস ইউর অ্যান্সার আর কি। ওদেরটা শুনে দেন তুমি হাইপোথেসিসটা ভ্যালিডেট করো। সো ওইটা যেমন ধরেন প্লেন স্পটিং এর জন্য, মজার রানিং এর জন্য কাজে লাগছে, যে আমি আসলে দেখি অন্য মানুষ আসলে কি বলতে চাচ্ছে, তারা কিভাবে রানিংটা শুরু করছিল, তার গল্পটা কি ছিল। তো এইভাবে আসলে আমার যেটা মনে হয় যে দ্য মোর হিউম্যান ইউ মেট ইন ইয়োর লাইফ, দ্য মোর হিউম্যান ইউ বিকাম। মানুষ যত দেখি মানুষ তত হই। তো এটা বিশ্বাস করলে আসলে হবি বলি বা কর্পোরেট বলি, সব জায়গাতেই ইউ উইল ফাইন্ড মানে ইয়োর প্লেস, যে হুম হুম। আপনি আসলে কোথায় বিলং করেন। খুবই সুন্দর অ্যান্সার, থ্যাংক ইউ ভাইয়া। আমি লাস্ট কোশ্চেন করবো, আমি জানি গোয়িং ওভার টাইম, তাও একটু বেয়াদবি করি। সেটা হচ্ছে যে আপনার আইকনসের টাইম একটু ফেরত যাই। আইকনসের যে অপরাহ্ন গানটার মিউজিক ভিডিওটা, আমি বলবো যে এহেড অফ টাইম একটা মিউজিক ভিডিও ছিল, এবং প্রথমবার দেখার পরে বাবা এটা কি দেখাইলো। সো আই গেস যেটা পিছনে অনেক আইডিয়া দিয়ে আপনি কন্ট্রিবিউট করছেন। সো ওইটা মিউজিক ভিডিওটার কথা যদি বলেন যে এটা কিভাবে বানানো হয়েছিল আর কি, আইডিয়া। আচ্ছা, এইটার আসলে জিনিসটা হচ্ছে যে ওই ফায়ারফ্লাইস নামে একটা প্রোডাকশন হাউস ছিল, ওই আই ফরগট দেয়ার নেমস আসলে। ওনারা তখন মাত্র মিউজিক ভিডিওস কিছু বানানো শুরু করছিল, এবং স্পেশালি আসলে আমরা তো আন্ডারগ্রাউন্ড ব্যান্ড ছিলাম, এবং আন্ডারগ্রাউন্ড ব্যান্ড আসলে তখন ওয়াজ নট ভেরি বিজনেস ভায়াবল টু ইনভেস্ট অন। তো ফায়ারফ্লাইস ওয়াজ দ্য অনলি, আমরা জানতাম যে যারা আসলে এই নতুনদের নিয়ে কাজ করে। সো ওনারা জিনিসটা একটা বানাতে চাইলো, এবং দেশে যে এটা আসলে ব্যান্ডের যেরকম মিউজিক ভিডিওস গুলো হয়, যে একটা স্টেজ সবাই বাজাচ্ছে এবং মেইনলি ফোকাস অন প্লেয়ার্স হয়, ওইটা না করে দে ওয়ান্টেড টু মেক ইট এ স্টোরি লাইক হুম হুম মুভি। তো ওনারা আমার সাথে বসছিল, এবং ওনারা আসলে বুঝতে চাইছিল যে এই অপরাহ্ন গানটার ব্যাকগ্রাউন্ড স্টোরি, হোয়াট ইন্সপায়ার্স মি হুম হুম ইয়ের মধ্যে। সো ওই কথায় কথাই আসলে ওখান থেকে আইডিয়াটা, যে আমি তো আসলে ফিল্ম মেকিং বুঝতাম না তখন, তো এটা থেকে যে আসলে কিভাবে স্টোরি হইতে পারে এইটাতে, মানে আমি আমার কথা বলছি, ওনারা ওইটাকে অ্যাজ এ মিউজিক ভিডিও স্টোরিতে কনভার্ট করে নিছে আর কি, যে একটা রিসারেকশন টাইপের হুম হুম। যদি হয় যে আমি ফিরে যাচ্ছি সব জায়গায়, এবং দেখতে চাইতেছি যে আসলে মানে কোথাও কি আমার ফল্ট ছিল নাকি, এটা দিয়ে আর হুম। কি। সো দ্য হোল লেগ ওয়ার্ক বলেন, ব্রেনস্টর্মিং আসলে আসলে ওনারাই করছে। আমি শুধু আমার টিমটা শেয়ার করছিলাম যে আচ্ছা আচ্ছা। লিরিক্স লেখার সময় আমার তখনকার কি দেখে, হোয়াট ইন্সপায়ার্ড মি টু রাইট দ্য লিরিক্স। ওখান থেকে আরো কথাবার্তা, আবার অনেক কিছু তো ধরেন ভিজুয়ালি দেখানো পসিবলও না, তো রাইট। সেখান থেকে আমাদের বিকল্প ইয়ে হয়েছে। দেন আসলে শুট কোথায় হবে, ইয়ে কি হবে, মডেল কে হবে, এবং কোন কোন জায়গায় আসলে আমরা টাইম দিতে পারবো, কবে কবে, সব মিলায়ে তখন একটা জিনিস দাঁড়াইছিল আর কি। ওকে। দূরে ভাই ওয়াজ ভেরি ইনস্ট্রুমেন্টাল ওই জায়গায় আর কি, যে দূরে ভাই আসলে মানে ওয়াজ দ্য মেইন গ্লু টু কিপ দ্য আচ্ছা আচ্ছা। হোল থিং টুগেদার। ওকে ওকে। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। অনেক চমৎকার চমৎকার স্টোরি শুনলাম। আই উইশ যে আরো কিছুক্ষণ আড্ডা দেওয়া যেত, বাট এখানে শেষ করি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার যদি শেষ কোনো কথা থাকে অডিয়েন্সের জন্য। না, থ্যাংক ইউ। আমি আসলে মানে বলবো যে কর্পোরেট সোল্ড আউট প্রোডাক্ট, আমি কর্পোরেটের বাইরে এখন খুব বেশি কিছু করতেছি না, মাঝে মাঝে হবি গুলোর কাছে ফেরত যাই টু ফিল রিয়ালাইজ যে আসলে এক সময় এগুলো করতাম এবং এখন করতে পারি। সো আমার মনে হয় যে যদি পাঁচজন মানুষও এখান থেকে গেট ইন্সপায়ার্ড, যে না আসলে চাকরি করলে যে শুধু চাকরি করে যেতে হবে তা না, পাশাপাশিও আসলে ওই হবি গুলাকে, ইভেন স্কুল কলেজের হবি গুলাকেও আসলে এখন পর্যন্ত কন্টিনিউ করা যায়, তাহলেই বলবো যে এই কথাবার্তা গুলো সার্থক হবে। ইফ উই ক্যান ইন্সপায়ার অ্যাটলিস্ট 1%, যে না আই উইল চাকরি করবো, আমার শখটাকে ধরে রাখবো।